বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে ৭৭টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ ৬, জনাব জি.এম. নজরুল ইসলাম, সাতক্ষীরা ৪, জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর ২, জনাব নাসিরউদ্দিন আহমেদ, মৌলভীবাজার ২, জনাব সালাউদ্দিন, গাজীপুর ৪, জনাব মোহাম্মদ আব্দুল বারী সর্দার, রাজশাহী ৪, আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী ২, মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, শেরপুর ১, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া ২, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী ২, জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ৬, মোহাম্মদ আশরাফ উদ্দিন, নরসিংদী ৫, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ ৫, শেখ ফরিদ আহমেদ, চাঁদপুর ৩, এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা ১৮, এস.কে. আজিজুল বারী, খুলনা ৪, মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা ২, মোহাম্মদ আবু তালিব, ঝিনাইদহ ৪, মোহাম্মদ আইনুল হক, সিরাজগঞ্জ ৩, মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ ১, মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া ২, মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর ৪, মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ৫, মোহাম্মদ মুশারফ হোসেন, বগুড়া ৪, মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর ১, জনাব সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম ১৩, জনাব মোহাম্মদ জাহানদার আলী মিয়া, মাদারীপুর ২, জনাব মাসুদ সাইদি, পিরোজপুর ১, সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর ৩, এ.কে.এম. ফজলুল হক মিলন, গাজীপুর ৫, মোহাম্মদ রুকন উদ্দিন বাবুল, লালমনিরহাট ২, লুৎফুর রহমান, কক্সবাজার ৩, জনাব মোহাম্মদ মুক্তার আলী, যশোর ৬, আনিসুর রহমান, মাদারীপুর ৩, মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার ২, মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ৩, ময়নুল ইসলাম খান, মানিকগঞ্জ ২, মোহাম্মদ জাহিদুর রহমান, ঠাকুরগাঁ ৩, জনাব মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা ৪, মাসুম মুস্তফা, নেত্রকোনা ৫, জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার, নীলফামারী ১, জনাব মোহাম্মদ মশিউর রহমান খান, বাগেরহাট ১, জনাব মোহাম্মদ মজিবুর রহমান, রাজশাহী ১, জনাব মোহাম্মদ মতিয়ার রহমান, ঝিনাইদহ ৩, মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ ৭, ইকরামুল বাড়ি টিপু, নওগাঁ ৪, মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট ৪, শেখ জাহাঙ্গীর হুসাইন, হেল্লা ২, মোহাম্মদ শহীদুল ইসলাম, ফরিদপুর ৪, জনাব এ.এম. মাহবুব উদ্দিন, নোয়াখালী ১, জনাব মোহাম্মদ আব্দুল করিম, গাইবান্ধা ২, জয়নুল আবিদিন, বরিশাল ৩, মোহাম্মদ আলী আসগার, পাবনা ৩, মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা ১, মোহাম্মদ ফজলুর রহমান সাইদ, জয়পুরহাট ১, মোহাম্মদ আব্দুল বাতেন, ঢাকা ১৬, জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর ২, জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর ২, জনাব মোহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা ১, গাজী এনামুল হক, যশোর ৫, জনাব মোহাম্মদ এনামুল হক, নওগাঁ ২, সৈয়দ জয়নুল আবিদিন, ঢাকা ৪, জনাব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম ৮, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া ৫, জনাব আবদুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ ৪, জনাব আতিকুর রহমান মুজাহিদ, কুড়িগ্রাম ২, আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল ৭, জনাব মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা ১২, জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম ১৫, জনাব এ.কে.এম. সেলিম রাজা হাবিব, পাবনা ২, জনাব মোহাম্মদ মুবাশশর আলম ভূঁইয়া, কুমিল্লা ১০, আমির এজাজ খান, খুলনা ১, আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার ২, এম রুহুল কুদ্দুস তালুকদার, দুলু, নাটোর ২, মোহাম্মদ শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর ১, কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ ১, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, খুলনা ৬। নোটিশগুলোর মধ্যে হতে আমি শেরপুর ২ আসন হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী, সিরাজগঞ্জ ৩ আসন হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আইনুল হক এবং ময়মনসিংহ ১০ আসন হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামানের নোটিশগুলো গ্রহণ করলাম।
বাকি নোটিশ গ্রহণ করা সম্ভব হলো না বলে আন্তরিকভাবে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য হতে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাবো। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজন সদস্য বক্তব্য রাখবেন। প্রথমে বক্তব্য রাখবেন জনাব মাসুদ সাইদি, পিরোজপুর 1। ধন্যবাদ। 2 মিনিট, প্রত্যেকে 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বিষয়বস্তুটি ছিল মাননীয় স্পিকার, আমার পিরোজপুর জেলার রেল লাইন চালুকরণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, পিরোজপুর ও তার আশপাশের জেলাগুলো কৃষি ও মৎস্য সম্পদের জন্য বিখ্যাত। মাননীয় স্পিকার, রেল লাইন থাকলে এই অঞ্চলের কৃষিপণ্য যেমন নারকেল, সুপারি, পেয়ারা কিংবা মাছ দ্রুত ও সুলভ মূল্যে ঢাকা বা অন্যান্য বড় শহরে পাঠানো সম্ভব হবে। বর্তমানে গোপালগঞ্জ পর্যন্ত রেল সংযোগ চালু থাকলেও পিরোজপুর পর্যন্ত রেল লাইন চালু নেই। মাননীয় সদস্য, আপনার নোটিশটা ছিল হলো সরকারি মাদক নিরাময় কাউন্সিলিং এবং পুনর্বাসন কেন্দ্র। আচ্ছা, ধন্যবাদ মাননীয় স্পিকার। অনেকগুলো নোটিশ দিয়েছেন তো, এরকম হতে পারে, আপনি এটাতে আসেন। জি জি, থ্যাংক ইউ মাননীয় স্পিকার। আমার একটি ছিল যে মাদকের বিষয়ে আমার ছিল যে আমার পিরোজপুরে একটি আধুনিক মাদক নিরাময় কাউন্সিলিং ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, মাদক এক ভয়াবহ ক্ষতিকর বিষয় যার প্রভাব একটি মানবিক রাষ্ট্র গঠন ও প্রক্রিয়ার মারাত্মকভাবে ব্যাহত হয়। আন্তর্জাতিকভাবে মাদকাসক্তি মারাত্মক ব্যাধি হিসাবে পরিগণিত। মাদকের ক্ষতিকর মানসিক ও স্বাস্থ্যগত প্রভাবে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে আধুনিক রাষ্ট্রের উন্নয়ন। একজন মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট। মাননীয় স্পিকার, আমাদের দেশের চিকিৎসার আওতায় নেই মাদকাসক্তের মধ্যে প্রায় 99% মাদকাসক্ত ব্যক্তি। সরকারি বেসরকারি উদ্যোগে মিলে মোট মাদকাসক্তের 1%-এরও কম ব্যক্তিকে আনা সম্ভব হয়েছে চিকিৎসার আওতায়। সারা দেশে বিপুল সংখ্যক তরুণ ও যুবক এ দুরারোগ্য আসক্তিতে শিকার। কিন্তু মাদকাসক্তির চিকিৎসা নিরাময়ের জন্য সরকারি প্রতিষ্ঠান আছে মাত্র 4টি। এছাড়া বেসরকারি নিরাময় কেন্দ্রের সংখ্যা প্রায় 355টি। মাদকাসক্তের সংখ্যা নিয়মিত বাড়ায় চিকিৎসার সুযোগ সুবিধা আরও জরুরি হয়ে পড়েছে। মাননীয় স্পিকার, এই জন্য আমাদের পিরোজপুরে একটি মাদক নিরাময় কাউন্সিলিং পুনর্বাসন কেন্দ্রের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ব্যবস্থা। ধন্যবাদ মাননীয় সদস্য। দিনাজপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম। সৈয়দ জাহাঙ্গীর আলম। আপনার সময় 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ যে দীর্ঘদিন অনেক নোটিশ করার পর আজকে আপনি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। এবং এই আজকে সংসদ নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই যে উনি দিনাজপুর সদর 3 আসনে প্রিয় নেত্রী, প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার সদর 3 আসনে প্রার্থী হওয়ার পরেও, উনি অসুস্থ থাকার পরে উনি আমাকে সদর 3 আসনে মনোনয়ন দিয়েছেন, এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই আজকে। এবং আপনার মাধ্যমে দিনাজপুরের সকল ভোটার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনি জানেন যে দিনাজপুর একটি একটি কৃষিভিত্তিক অঞ্চল। যেই অঞ্চলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বে উনি বিরামপুরে গিয়েছিলেন। উনি কিন্তু আমাদেরকে এই দিনাজপুরের কৃষিভিত্তিক এলাকা হওয়ার জন্য উনি ওখানে একটি কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলার কথা ব্যক্ত করেছিলেন। আজকে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং শিল্পমন্ত্রীর কাছে আমার অনুরোধ যে দিনাজপুরে আগামী কবে এই প্রকল্পটি বাস্তবায়নের সুযোগ রয়েছে, কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলা, যেটির মধ্য দিয়ে আমাদের এলাকার বেকার যুবকদের কর্মের সংস্থান ইনশাল্লাহ হবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।
বাগেরহাট 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মশিউর রহমান খান। জনাব মশিউর রহমান খান। নেই। উনি বোধহয় উপস্থিত নেই। জয়পুরহাট 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার বিশেষ করে গ্রামীণ অবকাঠামোর উপরে কিছু কথা বলতে চাই, যদিও সেদিনে আমি কিছু কথা বলেছিলাম। বিশেষ করে আমরা যারা নির্বাচিত হয়ে এসেছি, আমরা সবাই জানি যে গ্রামের সাধারণ লোকের কাছে যেখানেই গিয়েছি, তাদের মৌলিক একটা কথা ছিল যে আমাদের বাড়ির পাশে রাস্তাঘাট এগুলিতে আমরা বের হতে পারি না, এই রাস্তাগুলি সংস্কার হওয়া দরকার। এটা আমাদের সবার এলাকারিতে প্রায় আমরা যতটুকু জানি। সেই ক্ষেত্রে আমি মনে করি অগ্রাধিকারের ভিত্তিতে যে সমস্ত এলাকাগুলিতে এই কাজগুলি দুর্বল হয়ে আছে, সেই কাজগুলি করার জন্য আমি সবিনয় অনুরোধ করব। আমার এলজিআরডি মন্ত্রীর কাছে আমার সবিনয় অনুরোধ যে গ্রামীণ অবকাঠামোগুলিকে উন্নয়নের জন্য আমরা যেন অগ্রাধিকার ভিত্তিতে সেই কাজগুলি করতে পারি। এটা হলো আমার প্রথম কথা। মাননীয় স্পিকার, আমরা আসলেই জানি যে আমাদের গোটা দেশেই যদি ধরি, বর্তমান পরিস্থিতি খুব সংকটাপন্ন। শুধু তেল সংকট নয়, তেল সংকটের জন্য যেটা হচ্ছেই, কিন্তু এই রাস্তাঘাটের কাজের ক্ষেত্রেও যেমন ইঞ্জিনিয়ারদের সাথে আমি বসছিলাম, তারা বলছে যে বিটুমিনের অভাবে এখন কাজ করা যাচ্ছে না। বিটুমিনের অনেক দাম হওয়ার কারণে কাজ শুরু করতে পারছে না, শুকনা মৌসুমে কাজগুলো হওয়ার কথা। সেক্ষেত্রে যে সমস্ত সংকট আমরা দেখতে পাচ্ছি, এই সংকটগুলো নিরসনের জন্য আমাদের বিশেষ করে অগ্রাধিকার দেওয়া দরকার। মাননীয় স্পিকার, আমি মনে করি যে আমাদের বর্তমান দেশের যে সংকট, সেই সংকটকে নিরসনের জন্য আমরা পদক্ষেপ যদি নিতে পারি, তাহলে আমার দেশের জনগণ সুখে শান্তিতে থাকবে। এই আশাবাদ ব্যক্তের কথা শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। পাবনা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব AK-M সেলিম রেজা হাবিব। জনাব AK-M সেলিম রেজা হাবিব। উনি তো জি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি যে 71 বিধিতে যে নোটিশটা দিয়েছিলাম, সেটি আমি প্রত্যাশা করেছিলাম যে আলোচনায় রাখবেন, গৃহীত করবেন, কারণ এটা খুবই একটা জনগুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব যে আজকে না হলেও আগামী কালকের যদি এসে রাখা যায়, তাহলে আমার মনে হয় যে আমরা এখানে হাউজে যারা আছি, এটা আমাদের সবার সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, জনগুরুত্বপূর্ণ। জি, যে সাবজেক্ট ম্যাটার, এই সাবজেক্ট আমার সাবজেক্ট হচ্ছে জি, আমি এখানে আছি। এই সাবজেক্ট ম্যাটারের উপরে একটা নোটিশ অলরেডি অ্যাকসেপ্ট করা হয়েছে এই সারের ডিলারের বিষয়ে, সেই জন্য ওইটাই আজকেই করা হয়েছে অ্যাকসেপ্ট। সো এই কারণে আর কি আপনাকে 2 মিনিট সময় দেওয়া হলো। আর একটা অ্যাকসেপ্ট করা হয়েছে সেম ম্যাটারের উপরে। আপনি শেষ তাহলে আমি করুন। ওই দিনই বলি। ওই দিন আপনি বলার সুযোগ পাবেন, আজকে আপনারটা উত্থাপন আচ্ছা, করেন। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ। তো মানে স্পিকার, বিষয়টি যে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে কৃষি মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এবং কৃষকদের স্বার্থের সাথে এই সার খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে আর কি, সারের ডিলাররা। এবং এই যে সারের যারা ডিলার রয়েছে, তাদেরকে বহাল রেখে যে পরিপত্র জারি করা হয়েছে, এক সেখানে মিনিট আমরা বাড়িয়ে দেখতে দিবেন, পাচ্ছি দয়া যে করে 1 প্রত্যেকটা মিনিট বাড়িয়ে দিবেন। উপজেলায় 5 থেকে 7 জন অথবা কোনো কোনো উপজেলায় 3 থেকে 4 জন মাত্র ডিলার বর্তমান পরিপত্র অনুযায়ী নিয়োগ দেওয়া সম্ভব হবে। অথচ এই এমনও পরিবার রয়েছে যে একই পরিবারে 8টি 9টি লাইসেন্স রয়েছে।
তো যেহেতু এটি জনস্বার্থ সংশ্লিষ্ট একটি বিষয় এবং আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের এখন যে ডিজেল পেট্রোলের যে সংকট, এটি আমি মনে করি যে এর সঙ্গে পাম্প মালিকদের একটা যোগসাজশ রয়েছে। একইভাবে এই সারের বিষয়টাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি এটার ব্যাপারে যদি আমরা মনোযোগী না হই, এবং আমার প্রত্যাশা থাকবে এবং এখানে যারা হাউজে রয়েছে সব এমপিদের সাথে সংশ্লিষ্ট বিষয় যে নতুন করে দেশের মানুষের স্বার্থে এবং সরকারের স্বার্থে, কৃষকের স্বার্থে এই ধন্যবাদ মাননীয় সদস্য। এই ব্যাপারে এক্সটেন্সিভ ডিসকাশন হবে ফেসিস্ট আমলের ওই যে সার ব্যবস্থাপনা লাইসেন্সের ব্যাপারে, ওইটা ডিসকাশন হবে। আপনি বসুন দয়া করে। থ্যাংক ইউ। বক্তব্য প্রদান করবেন কুমিল্লা 10 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুবাশ্শের আলম ভূঁইয়া। জনাব মোহাম্মদ মুবাশ্শের আলম ভূঁইয়া, 2 মিনিট। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 71 বিধিতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার উত্থাপনীয় বিষয় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া 20 শয্যা হাসপাতালে ডাক্তার, নার্স পদায়ন সহ চিকিৎসা সরঞ্জাম সরবরাহ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নে গোহারুয়া গ্রামে বিগত 4 দলীয় জোট সরকারের আমলে 20 শয্যা বিশিষ্ট হাসপাতালটি স্থাপন করা হলেও অদ্যাবধি পূর্ণাঙ্গ স্বাস্থ্য চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতালটি প্রস্তুত হয়নি। হাসপাতালটিতে নেই চিকিৎসক, নার্স, নেই চিকিৎসা সরঞ্জাম। জনদাবির প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আমি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি, আমি নির্বাচিত হলে 20 শয্যা হাসপাতালটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার জন্য চালু করা হবে। মাননীয় স্পিকার, ইতিমধ্যে হাসপাতালটি চিকিৎসা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছি, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং ডাক্তার, নার্স সংকট থাকার কারণে আশপাশের লাখ লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। কাগজে কলমে ডাক্তার, নার্সের পোস্টিং থাকলেও তারা হাসপাতালে আসেন না, কাজ করেন অন্য হাসপাতালে। হাসপাতালটি উপজেলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থান হওয়ার নাঙ্গলকোট, সোনাইমুড়ি, মনোহরগঞ্জ, সেনবাগের আংশিক সীমান্ত এলাকার লক্ষাধিক মানুষ চিকিৎসা সেবা পাওয়ার আশায় প্রতীক্ষার প্রহর গুনছে। এমত অবস্থায় গোহারুয়া 20 শয্যা হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালুর ধন্যবাদ মাননীয় সদস্য। নাটোর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আমি 71 বিধিতে একটা জনগুরুত্বপূর্ণ বিষয়, আমার নির্বাচনী এলাকা নাটোর। আপনি জানেন যে নাটোর একটা ঐতিহ্যবাহী জেলা শহর এবং রানী ভবানী, বনলতা সেন, কাঁচাগোল্লা নামে বিখ্যাত। একসময় রাজধানী ছিল নাটোর, কিন্তু দুঃখজনক হলো একটা বাইপাস নাই। আমি এই বিষয়ে অ্যাকচুয়ালি এটা একটা জনগুরুত্বপূর্ণ 71 বিধিতে আপনাকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছিলাম এটার উপর আলোচনা করার জন্য। 2 মিনিট আলোচনা না করে আমাকে যদি একটা সুযোগ দেওয়া হতো মাননীয় স্পিকার, পরবর্তীতে যদি আপনি অ্যালাউ করেন আমি দরখাস্ত করব। আমি এই বিষয়ে একটা যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, যেহেতু ওই 16টা জেলা আমার নাটোরের উপর দিয়ে রাজশাহী বিভাগের শহরে যায়। বাইপাস না থাকার কারণে মানুষকে ঘন্টার পর ঘন্টা নাটোর শহরে কষ্টের মধ্যে দীর্ঘ সময় অতিবাহিত করতে হয়। অনেক সময় রুগী জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য রেল স্টেশনে গেট আটকে থাকার কারণে
অনেক সময় আটকে থাকার কারণ প্রতিদিন 34টা ট্রেন যায় নাটোর শহর দিয়ে, এই 34 বার রেলগেট আটকে থাকে। এই জন্য আমি মনে করেছি একটা বাইপাস হলে অন্ততপক্ষে ওই 16টা জেলার মানুষ, বিশেষ করে বগুড়া, দিনাজপুর, রংপুর, ওই অঞ্চলের সমস্ত জেলার মানুষ এই নাটোর দিয়ে রাজশাহীতে যায়। এই জন্য আমি এটাকে জনগুরুত্বপূর্ণ মনে করেছিলাম। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, পরবর্তীতে যদি এটা আপনি গ্রহণ করেন তাহলে আমি এটা আলোচনা করতে পারতাম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। কাঁচাগুল্লার কথা মাননীয় সকল সংসদ সদস্য শুনেছেন, এটুকুই বললাম আর কি। ধন্যবাদ। ময়মনসিংহ 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান। জনাব মোহাম্মদ কামরুল হাসান। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নোটিশের বিষয়বস্তু ছিল ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া পৌরসভার একটি শিশু পার্ক নির্মাণ প্রসঙ্গে। ফুলবাড়িয়া পৌরসভাটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সেখানে স্ট্রিট লাইট নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই এবং সেখানে রাস্তাও প্রায় 50% রাস্তা হচ্ছে কাঁচা। পাশাপাশি একটি রাস্তা যেটা দক্ষিণাঞ্চলে চলাচলের জন্য পৌরসভার মধ্য দিয়ে গিয়েছে, সে কারণে যানজট লেগে থাকে। এই জন্য আমি নোটিশ করেছি যে আমার পৌরসভায় আখালিয়া নদীর পার ঘেঁষে যে বিস্তর জায়গা, এই জায়গায় আমতলী থেকে সেই ভালুকজান ব্রিজ পর্যন্ত এই রাস্তাটি ওয়াকওয়ে নির্মাণ এবং পাশাপাশি এটার পার্শ্ববর্তী যে জায়গা রয়েছে সরকারি জায়গা, সেখানে একটি পৌর শিশু পার্ক স্থাপন করার মাধ্যমে পৌরবাসীর বিনোদনের সুযোগ করে দেওয়া প্রয়োজন। আমি মাননীয় এলজিইডি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি এলজিইডি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এখানে একটি শিশু পার্ক সহ পৌরসভার নাগরিক সেবা মান উন্নয়নে উনি ভূমিকা রাখবেন এবং বিশেষ করে আমতলী ব্রিজ থেকে সেই ভালুকজান ব্রিজ পর্যন্ত এই জায়গাটি ওয়াকওয়ে নির্মাণ করে সৌন্দর্য বর্ধনের আমাকে সহযোগিতা করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব GM নজরুল ইসলাম। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 71 বিধিতে মাননীয় বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে একটি নোটিশ প্রদান করেছি। বিষয়বস্তু হলো, আমি প্রায় বলে থাকি আমার শ্যামনগরটা হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা এবং কোস্টাল বেল্ট উপজেলা, বানভাসী এলাকা। বানভাসী এলাকা হলো এখানে কিছু ঐতিহাসিক নিদর্শন রয়েছে। 1947 পূর্ব ব্রিটিশ আমলের রাজা প্রতাপাদিত্যের আমলের আমাদের শ্যামনগরের প্রপারে জমিদার বাড়ি কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। এর পাশে যে বড় দিঘি প্রায় নহবতখানা, এটাও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। আমাদের শ্যামনগরের বংশীপুরের জমিদার বাড়ি ওই জাহাজঘাটায়, বিশ্বরপুরের জাহাজঘাটা যেখানে জাহাজ থামতো রাজা বাচ্চাদের, সেটাও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। বংশীপুরের শাহী মসজিদ, কালী মন্দির এবং হাফসিখানা, এই কয়টা ঐতিহাসিক নিদর্শন এখন শ্যামনগরে দাঁড়িয়ে আছে, কিন্তু সে সংস্কারের অভাবে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে খুব বেশি পারে না, অনেক পর্যটক সেখানে যায়। আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয় একটি টিম করে হোক বা যেভাবে হোক এটাকে পরিদর্শন করে যে তার মন্ত্রণালয়ের মাধ্যমে এটাকে সংস্কার করবেন এবং ঐতিহ্য হিসেবে এটাকে সুন্দরভাবে গড়ে তোলার ব্যবস্থা করবেন। যেমন শ্যামনগরের জনগণের পর্যটন কেন্দ্র এলাকা, নদীর জঙ্গল এলাকা, সেখানেও লোক আসবে আর এখান থেকে অনেক পয়সাও ইনকাম, অর্থ ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। মাননীয় স্পিকার, আমি আহ্বান জানিয়ে আপনার ধন্যবাদ দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় সদস্য। গাজীপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সালাউদ্দিন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমি কথা বলতে চাচ্ছি লোডশেডিং নিয়ে। এখন আমাদের বিশেষ করে গাজীপুরের কাপাসিয়ায় 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়।
সেখানে চিকিৎসা ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এই বিদ্যুৎ না থাকার কারণে সেচ ব্যবস্থা ভেঙে পড়েছে। এসএসসি পরীক্ষার্থীরা হাই হাই করছে। বিদ্যুতের সংকটের কারণে চতুর্দিকে যেই অবস্থা চলছে, এটা উত্তরণে আশু ব্যবস্থা গ্রহণ না করলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি দেখার জন্য সম্মানিত বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রীর কাছে বিনয় অনুরোধ করছি। একই সাথে যেহেতু আমার নির্ধারিত বিষয় শেষ হয়েছে, একটি বিষয় আমি নজরে আনতে চাই। আজকেই এটা নজরে এসেছে যে এই সংসদের বিভিন্ন পণ্য ক্রয়ে, দ্রব্য ক্রয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। যেই ক্যামেরা কেনার কথা ছিল 18 লক্ষ টাকায়, এটা ক্রয় করা হয়েছে 58 লক্ষ টাকায়। যেই দ্রব্যাদি 4,000 টাকায় কেনার কথা, সেটা 21,000 টাকায় কেনা হয়েছে। এ ধরনের দুর্নীতি অতীতেও বাংলাদেশে হয়েছে। এটা যেন বন্ধ হয়, সে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করবেন বলে আমি প্রত্যাশা করছি। একই সাথে আমি আমার এলাকার আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আমার এলাকা গাজীপুর 4 কাপাসিয়ায় দ্বিতীয় সেন্ট মার্টিন খ্যাত পরিচিত ধাঁধার চর পর্যটনের জন্য একটি উপযোগী এলাকা। মাননীয় পর্যটন মন্ত্রী মহোদয়ের কাছে আমার আবেদন, যদি সুযোগ হয় সফর করে এই এলাকাকে বিশেষ পর্যটনের আওতায় নিয়ে আসার জন্য সরকারি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। এই এলাকাটি ঢাকা নিকটবর্তী হওয়ায় প্রচুর পর্যটক সেখানে আসবেন বলে প্রত্যাশা করা যায়। একই সাথে ধন্যবাদ মাননীয় সদস্য। রাজশাহী 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল বারী সর্দার। জনাব মোহাম্মদ আব্দুল বারী সর্দার, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা 55 রাজশাহী 4 বাগমারার সকল স্তরের জনগণকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ। আমার আজকের উত্থাপীয় বিষয় আইন শৃঙ্খলার অবনতি প্রসঙ্গে। ইতিমধ্যে আপনারা পত্রিকার নিউজের মাধ্যমে জানতে পেরেছেন যে আমার নির্বাচনী এলাকা রাজশাহী 4 বাগমারায় নির্বাচনোত্তর সহিংসতার কারণে আইন শৃঙ্খলার বেশ অবনতি ঘটেছে। গত 24শে মার্চ তারিখে আমার নির্বাচনী এলাকার গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক জনাব সুলতান স্যারকে ওনার বাড়ির কাছেই বাজারে দুষ্কৃতিকারীরা ধরে মারধর করে তাকে জখম করেছেন। উনি হসপিটালে ভর্তি ছিলেন, এখন বাসায় এসেছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয় নাই। এরপরে একই কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব মনসুর রহমানকে বারবার হুমকি ধুমকি দেওয়া হচ্ছে যেন উনি কলেজে না আসেন। তাদের কারণ একটাই ছিল যে তারা আমার পক্ষে ভোটের সময় কাজ করেছিলেন, নির্বাচনের সময়। এজন্য মাননীয় স্পিকার, আমি মনে করি গণতান্ত্রিক দেশে নির্বাচনে জয় পরাজয় দুটোই থাকবে এবং এটা মেনে নেওয়ার মানসিকতাও আমাদেরকে থাকতে হবে। পরাজয়ের গ্লানি নিয়ে যদি এলাকায় এরকম। ধন্যবাদ মাননীয় সদস্য। নীলফামারী 2 আসন থেকে নির্বাচিত মনিরুল হক চৌধুরী সাহেব, দেখি কি বল। উপরোক্ত 71 বিধি অনুযায়ী গ্রহণযোগ্য, অথচ 71 বিধি অনুযায়ী গ্রহণ করা সম্ভব হয় নাই, যেটা আপনার এখতিয়ার। ধন্যবাদ। গুরুত্ব অনুযায়ী শুধুমাত্র সেইগুলি প্রশ্ন প্রত্যেক প্রতিনিধিরা বিধির বিধান মধ্যে 2 মিনিট করে বক্তব্য রাখতে পারবেন, যেটা আপনি এখন করছেন। এটা আমি যতদূর জানতাম, এটা আমি 5বার সংসদে, এটা ক্রমিক অনুযায়ী হবে। আমরা এই ক্রমিকটা পাওয়ার জন্য সকাল 10টা আসে লাইন দেয়। মাননীয় স্পিকার, কি বিড়ম্বনা, এটা উপলব্ধি করার সুযোগ আপনার হয়েছে কিনা জানি না। আমার সিরিয়াল অনুযায়ী আমার বিষয়ে বক্তব্য রাখার কথা। আমি যতদূর জানি, আমি জানতে চাই আমার নাম আছে, আমার সিরিয়াল কত, আমাকে ডাকেন নাই কেন?
আপনার নাম আছে সিরিয়াল 16। আমি যতটুকু অফিস থেকে জানতে পেরেছি, যারা প্রথমবার দেন তাদেরটা একটু আগে যায়, যারা দ্বিতীয়বার, আপনি আজকে আগেও একবার বোধহয় দিয়েছিলেন, সেই জন্যই সিরিয়ালটা, আপনার সিরিয়াল হচ্ছে 16। মাননীয় সদস্য, আই হ্যাভ বিন ইনফর্মড, মাননীয় সদস্য একটু বসেন। মাননীয় সদস্য, আমাকে একটু বলার যদি সুযোগ দিতেন দয়া করে। আপনি বসুন দয়া করে, সিনিয়র মেম্বার এই হাউজের। আমাদের আগের সাবেক একটা স্পিকারের রুলিং আছে, যারা প্রথমবার দেন তাদেরটা প্রায়োরিটাইজ হয়। যারা, মাননীয় সদস্য আমি শেষ করি, একটু পেশেন্স রাখি আমরা। মাননীয় সদস্য, আমি তো শুনতে পারবো না আমারটা। মাননীয় সদস্য একটু দয়া করে অ্যালাউ করেন, আমি বলি, আপনি শুনেন। সাবেক একটা রুলিং আছে স্পিকার কর্তৃক প্রদত্ত। মাননীয় সদস্য দয়া করে একটু বসেন আপনি, প্লিজ। ইউ আর ভেরি রেসপেক্টেড এন্ড সিনিয়র মেম্বার অফ দিস হাউস। না না না, মাননীয় আপনি বসেন, জয়নুল আবেদিন সাহেব আপনি বসেন প্লিজ। আপনি বসেন। মাননীয় সদস্য, আমি বারবার চেষ্টা করছিলাম আপনার দৃষ্টি আকর্ষণ করে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি সুযোগটা চাচ্ছি। আপনি সিনিয়র অ্যান্ড রেসপেক্টেড মেম্বার অফ দিস অনারেবল হাউস। 71 বিধিতে একটা রুলিং আছে সাবেক স্পিকারের, যে যিনি প্রথমবার দিবেন তাকে প্রায়োরিটাইজ করা হয়, যিনি সেকেন্ড টাইম থার্ড টাইম দিবেন আস্তে আস্তে সেটাকে লোয়ার করা হয়। তো যারা আগে কখনোই দেননি তাদেরটা প্রায়োরিটাইজ করা হয়েছে, আপনারটা সহ যারা দ্বিতীয়বার দিয়েছেন তাদেরটা সেপারেট লিস্ট করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ। বক্তব্য রাখবেন নীলফামারী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ। আল ফারুক আব্দুল লতিফ, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি জানেন বাংলাদেশে একসময় নীলের চাষ হতো। নীলফামারী জেলা নীল চাষের জন্য উপযোগী হওয়ায় ব্রিটিশ আমলে এই নীলফামারী জেলাতে নীলের চাষের জন্য নীলফামারী জেলায় নীলের খামার তৈরি হয়। সেখান থেকে নীল খামার অবভ্রংশ হয়ে নীলফামারী এবং তার অবভ্রংশ হয়ে নীলফামারী জেলার রূপান্তর হয়েছে। এই নীলের খামার আজ নাই। উত্তরবঙ্গ শস্য ভাণ্ডার হিসাবে, বিশেষ করে রংপুর বিভাগ শস্য ভাণ্ডার হিসাবে দেশে পরিচিত হলেও উত্তরাঞ্চলের এই এলাকায় শিল্পের উন্নয়ন খুব জরুরি হয়ে পড়েছে। উত্তরাঞ্চলের একমাত্র ইপিজেড নীলফামারী ইপিজেড প্রতিষ্ঠা করা হলেও দুর্ভাগ্যক্রমে এটিকে পূর্ণাঙ্গকরণের ব্যাপারে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি। 160 একর সম্পত্তি নতুন করে অধিগ্রহণ করার চিন্তাভাবনা করা হলেও এখনো সে প্রক্রিয়া চলমান অবস্থায় আছে, পূর্ণাঙ্গ রূপ আপনি করেনি। ইপিজেড থেকে পণ্য পরিবহনের জন্য, কন্টেইনার পরিবহনের জন্য যে যোগাযোগ ব্যবস্থা দরকার, রেলপথ দরকার, সেই রেলপথ সংযুক্ত নয়। কন্টেইনারগুলো রাখার জন্য কোনো কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হয়নি। এবং এই ইপিজেডের সম্মুখে যে রাস্তাটি রয়েছে নীলফামারী সৈয়দপুর মহাসড়ক,
এই সড়কটি অত্যন্ত অনুপযোগী হয়ে পড়েছে ইপিজেডের শ্রমিক এবং সাধারণ মানুষের চলাফেরার। এখানে এই ওভারব্রিজ নির্মাণ করা এবং একই সঙ্গে বাইপাস রোড নির্মাণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই সকল ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইপিজেডটিকে পূর্ণাঙ্গ রূপদান এবং ওই এলাকায় উন্নয়নের ব্যাপারে এই ইপিজেডের সত্যিকার অর্থে অবদান রাখার সুযোগ গ্রহণের জন্য আমি নিবেদন করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। শেরপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজকে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর যে নোটিশটি দিয়েছি সেটি হচ্ছে পিছিয়ে পড়া জনপদ হিসেবে আমার নির্বাচনী এলাকা তথা 143 শেরপুর 1 এই এলাকাকে অগ্রবর্তী করার লক্ষ্যে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রসঙ্গে কুড়িগ্রাম, জামালপুর, ময়মনসিংহ জেলার 7টি উপজেলা এবং শেরপুরের 5টি উপজেলা, বলা যায় যে এই উপজেলাগুলোর একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যাতায়াত সহ নানান দিক থেকে শেরপুর শহর। এই শেরপুর সদর শহরকে কেন্দ্র করে শুধুমাত্র উচ্চশিক্ষার ঘাটতির জন্য আমরা নানান দিক থেকে পিছিয়ে রয়েছি। উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করার বিকল্প নাই, এই বিষয়টি দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের স্থানীয় সমাজকর্মীগণ, শিক্ষাবিদ, নানান শ্রেণী পেশার লোক সকলে মিলে মানববন্ধন, স্মারকলিপি পেশ সহ বিভিন্ন দাবি দাওয়া পেশ করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শেরপুর একটি অবহেলিত জনপদ হওয়া সত্ত্বেও, পিছিয়ে পড়া জনপদ হওয়া সত্ত্বেও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি এই বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করি আমার জেলায়, বিশেষ করে শেরপুর সদরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় অথবা একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য দাবি জানিয়ে এসেছি। মাননীয় স্পিকার, আমি মনে করি যে আমাদের এই পিছিয়ে পড়া জনপদগুলোর জন্য আমরা যদি এরকম একটি মৌলিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমাদের জনপদগুলোর মৌলিক সংকট দূরীকরণের ক্ষেত্রে, সমৃদ্ধি আনয়নের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে কাদম্বরী মরে নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার, কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। মাননীয় স্পিকার, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেট প্লেস 7টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনা কাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। 2 হইল অফিস আদালতের সময় বলে পরিবর্তন করবে। 5 দিনের জায়গায় 4 দিন বা 3 দিন তারা কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামই বা বাড়াইতে হয় কেন, অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন, এই প্রশ্নগুলা তো ওঠে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না, তেলের মজুদদারি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপ প্লিজ আপনারা বসেন দয়া করে। মাননীয় চিফ হুইপের মাইকটা দেন প্লিজ।
মাননীয় সদস্যবৃন্দ, প্লিজ লেট আস ডিসিপ্লিন আওয়ারসেলফ। মাননীয় চিফ হুইপ, আপনি দাঁড়িয়েছিলেন। মাননীয় বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই সংসদ দেশের সর্বোচ্চ সম্মানের জায়গা। যারা এখানে নির্বাচিত হয়ে এসেছেন, দেশের জনগণের সমর্থন, ভোট, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে এসেছেন। আমরা সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবো, কোনো সংসদ সদস্য যখন দাঁড়িয়ে কোনো কথা বলবেন, তা নিয়ন্ত্রণ অথবা তাকে এলাও করার একক এখতিয়ার হচ্ছে মাননীয় স্পিকারের। সেই জায়গায় আজকে লক্ষ্য করলাম যে একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন কথা বলছিলেন, দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এটা আশা করি না। এমনকি আমি এও লক্ষ্য করলাম, একবার দুইবার নয়, 4 বার 5 বার নির্বাচিত হয়ে এই সংসদে যারা এসেছেন তাদের কেউ কেউ এই কাজটা করেছেন। আমি এখানে তাদের নাম বলে আমি নিজে লজ্জা পেতে চাই না। আমরা প্রথম দিনই অনুরোধ করেছিলাম ভালো কিছু সংস্কৃতির চর্চা হোক এখানে, এবং আমরা শিখতে চাই। আমরা জাতিকে নিজে শিখব, জাতিকেও আমাদের সাথে উদ্বুদ্ধ করব। মাননীয় স্পিকার, আজকে 2 বারই লক্ষ্য করলাম যে ট্রেজারি বেঞ্চ যেখানে আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করার কথা, সেখানে আপনি বারবার অনুরোধ করা পক্ষেও তিনারা চালিয়েই যাচ্ছেন। আপনি মাইক দেন নাই, তারপরেও সংসদে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। আর শেষমেশ যখন মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলছিল, বিষয়টা একেবারেই অগ্রহণযোগ্য যা করা হয়েছে। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি এটার নিন্দা জানাতেও বাধ্য হলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় চিফ হুইপ কিছু বলতে চাচ্ছেন? প্লিজ। জি না, আপনি যান। মাননীয় স্পিকার, বিষয়টা হলো যে এই বিষয়ের এখানে যে প্রশ্নটা উঠছে যে মাননীয় সদস্য আমাদের মনিরুল হক চৌধুরী সাহেব 7 বার নোটিশ দিয়েছেন, কিন্তু তিনি একবারও পাননি, কথা বলতে পারেননি। আবার অনেকেই নোটিশ দিয়েছেন, একবারও কথা বলতে পারেনি। আবার কেউ 2-3 বার কথা বলছেন। তা আপনার সিদ্ধান্ত এ ব্যাপারে সঠিক আছে। মাননীয় বিরোধী নেতা অত্যন্ত সুন্দর করে সঠিকভাবে বলেছেন যে আপনার সিদ্ধান্ত চূড়ান্ত। কিন্তু মাননীয় স্পিকার, এই যে রুলিংটা, সেটা 1996 সালের 8ই আগস্ট সেই রুলিংটা দেওয়া হয়েছে। সেখানে ছিল, দেখা গেছে যে একজন মাননীয় সদস্য প্রতিদিন কথা বলে, আর অনেক সদস্যরা যারা অনেক পায় না। এটা হলো ওই সংসদের একেবারে শেষের দিকে। তো ওই সংসদের শেষের দিকে হওয়ার কারণে মানে ওই যে এর পরবর্তী সময়ে কেউ অনুষ্ঠিত করেনি। আমি আপনাকে অনুরোধ করতে চাই, মাননীয় সদস্যবৃন্দ প্রায় আমাদের 220 জন নতুন, তো এরা সবাই কথা বলতে চায় এবং কথা বলতে চায় তাদের এলাকা সম্পর্কে, দেশের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলতে চায়। আমি সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করি যে এখানে নোটিশ দেওয়ার ব্যাপারে আমি আপনার মাধ্যমে সকলকে অবহিত করতে চাই। যিনি নোটিশ আগে দেবেন তারটা আগে আসবে, সিরিয়ালি আগে আসবে, মাননীয় স্পিকার পড়বেন। তো সেই জি আচ্ছা, নোটিশ আগে আসবে। আমি কথা শেষ করি। আপনারা যারা নতুন সদস্যবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে বলছি, পুরাতন যারা না তাদের জন্য না। তারা নোটিশ আগে দিলে সবাই নোটিশ আগে আসবে। মাননীয় স্পিকার, আপনি কিছুদিন যদি এইরকম অনুষ্ঠিত করেন যে নোটিশ আগে দিলে আগে আসবে, এরকম যদি দেখেন একজন 2বার বক্তৃতা দিয়েছে, 3বার বক্তৃতা দিয়েছে, তখন তাকে আপনি ডেফার করে আরেকজনকে দিলেন। আর তাতে নতুন যারা সদস্য নোটিশ দেয় না তারা নোটিশ দিতে উৎসাহিত হবে এবং তাতে পার্লামেন্টে আরও প্রাণবন্ত হবে, কাজ করার সুযোগ হবে। কাজে আপনি যদি এইভাবে আগান তাহলে সুবিধা হবে। আমি আপনার সহযোগিতার জন্য এবং আমি এই ব্যাপারে সকল সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা যদি এইভাবে আগান তাহলে আমার মনে হয় সেটা স্বাভাবিকভাবে বিফিটিং হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ
মাননীয় চিফ হুইপ, ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। আপনি যে কথাটা বলেছেন নোটিশ, আমাদের এখানে নোটিশ নম্বর পর্যন্ত দেয়া আছে। যেমন যারা দ্বিতীয়বার নোটিশ দিয়েছেন 8 নম্বর সিরিয়াল থেকে শুরু হয়েছে। নোটিশ নম্বর 793, 794, 797, 98, 99, 800, 801, 802 এই সিরিয়ালটা মেনটেন করা হয়েছে। সো নোটিশের ক্রম অনুযায়ী এখানে সিরিয়ালটা করা হয়েছে, নোটিশের ক্রম অনুযায়ী। চিফ হুইপকে একটু দেন প্লিজ। আপনি যদি নোটিশটাকে ফলো করেন তাহলে আমাদের নতুন সদস্যরা উৎসাহিত হবে। আপনি কয়েকদিন করেন, একজনের 2বার 3বার দেন, তারপর তাকে সঙ্গত কারণে একটু পিছিয়ে দিলে সে আপত্তি করবে না, বা 1বার 2বার দিলেন। আর নতুন যারা তারা উৎসাহিত হবে এখানে নোটিশ দেওয়ার ক্ষেত্রে এবং কাজ করার ক্ষেত্রে। আমি বলি সবাই যেন পার্টিসিপেট করতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা সেটাই করছি, যারা একবারও কিছু বলেননি তাদেরকে প্রায়োরিটাইজ করা হচ্ছে। আর দ্বিতীয়বার যারা বলবেন তাদেরটা নোটিশের সিরিয়াল অনুসারে যাওয়া হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সকলকেই। পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। নোটিশ নম্বর 802। আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা বাউফল একটি গুরুত্বপূর্ণ জনবহুল উপজেলা। এখানে প্রায় 5 লক্ষাধিক মানুষের বসবাস। এছাড়াও পার্শ্ববর্তী দশমিনা, গলাচিপা, বাকেরগঞ্জ এবং ভোলা জেলার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বাউফল উপজেলা স্বাস্থ্যসেবার গ্রহণ করার জন্য নিয়মিত এখানে যাতায়াত করেন। মাননীয় স্পিকার, মাসিক এখানে গড়ে প্রায় 2134 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। জরুরি বিভাগে মাসে প্রায় 1357 জন রোগী সেবা গ্রহণ করেন, প্রতিদিন গড়ে প্রায় 45 জন। অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, বহির্বিভাগ প্রতিদিন প্রায় এখানে 124 জন রোগী সেবা গ্রহণ করেন। সেই ক্ষেত্রে বেড অকুপেন্সি রেট সর্বনিম্ন 130 থেকে সর্বোচ্চ 200% পর্যন্ত অতিক্রম করে, যা খুবই আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে যেতে পারছে। জাতীয় স্বাস্থ্যনীতি স্বাস্থ্যসেবা মানদণ্ড অনুযায়ী এটি রক্ষা করা এবং এখানে প্রশিক্ষিত নার্স, অন্যান্য সেবা পাওয়ার, বিশেষ করে উপজেলা সদর থেকে বরিশাল বিভাগীয় শহর এখানে যাতায়াতের জন্য আমাদের নদীপথ অতিক্রম করতে হয়, ফেরি পার হতে হয়। দেখা যায় অনেক ক্ষেত্রে এই পার হওয়ার ক্ষেত্রে রোগী ওখানেই মারা গিয়েছে, এরকম ঘটনাও সংঘটিত হয়েছে। সেক্ষেত্রে আমাদের জন্য আরেকটা বড় ঝুঁকি হচ্ছে, এখানে স্বাস্থ্য কমপ্লেক্সে মেজর সার্জারির কোনো ব্যবস্থাপনা না থাকায় জটিল রোগীর দ্রুত কোনো চিকিৎসা গ্রহণ করা সম্ভব হয় না। বিধায় এখানে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা পাশে বিভিন্ন রকম বেসরকারি যে ডায়াগনস্টিক সেন্টারগুলো গড়ে তুলেছে, সেখানে সংশ্লিষ্ট ডাক্তার যারা আছেন সরকারি, সেই চিকিৎসকগণও ওখানে গিয়ে সেবা প্রদান করার ক্ষেত্রে উৎসাহিত হন। সঙ্গত কারণে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে ইতিমধ্যে এটা পেশ করেছি। আমি আশা করছি যে আমাদের এই হাসপাতাল 50 শয্যা থেকে 100 শয্যা বিশিষ্টতে উন্নীত করে চিকিৎসা নিশ্চিত করবেন। ধন্যবাদ মাননীয় সদস্য। বক্তব্য রাখবেন কুমিল্লা 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, নোটিশ নম্বর 803। নোটিশ নম্বর 803, এর আগেরটা ছিল 802, তার আগেরটা ছিল 801, তার আগেরটা ছিল 800, তার আগেরটা ছিল 799। মাননীয় স্পিকার, থ্যাংক ইউ। 2 মিনিট। এটা 4বার আমি সংসদে এই কার্যপরিমিতিতে মুখস্থ। আমি কোনো অন্যায় করি নাই, ভুলও বলি নাই। বিরোধী দল নেতা একটি মন্তব্য করেছেন আমরা অসহযোগিতা করছি, আমি এটার প্রতিবাদ করছি। ঠিক নয়। আমি জানতে চেয়েছিলাম এই ক্রমিকটা কিসে মেনটেন হয়। আপনি যে রুলিং এর কথা বলেছেন, চিফ হুইপ সেটা বলেছে। এই রুলিংটি ওই অধিবেশনের জন্য প্রযোজ্য, ওখানে যারা মেম্বার ছিল প্রযোজ্য। এটা আমরা জানি না, আপনি রেফারেন্স দিয়া কার্যপ্রণালী ব্যত্যয় ঘটাবেন, এটা আপনার দৃষ্টি আকর্ষণ করা অন্যায় বলে, বরঞ্চ বিরোধী দল নেতা আমার অধিকার রক্ষার জন্য এগিয়ে আসা উচিত ছিল। মাননীয় স্পিকার, আমি এই নোটিশটি 7বার দিয়েছি। আমার এলাকার প্রসঙ্গ, আমার ব্যক্তিগত কিছু নয়, সেখানেও জামাত আছে। সারা দেশে জাতিতে আছে, আন্তর্জাতিকভাবেও আছে। শিখা উচিত।
উত্থাপনীয় বিষয় কুমিল্লা ইপিজেডের বিষাক্ত কেমিক্যাল বর্জ্য এবং সিটি কর্পোরেশন পয় বর্জ্য কুমিল্লা দক্ষিণে ক্ষতিগ্রস্ত 65 গ্রামের 3300 পরিবারের কমপক্ষে 500 জন কৃষককে সরকারের সিদ্ধান্ত ক্ষতিপূরণ প্রদান, সিটি কর্পোরেশন প্রাকৃতিক ইপিজেডের বিষাক্ত বর্জ্যের প্রভাব বন্ধ করা, পরিবেশ মন্ত্রণালয়ের এত তারিখের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান, সুপারিশ বাস্তবায়ন এবং ইপিজেডের বর্জ্য প্রাকৃতিক খালে প্রভাব বন্ধ করার সম্পর্কে পরিবেশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। 170 বছরের কুমিল্লা পৌরসভা পয় নিষ্কাশন ব্যবস্থা ছিল না নাই। বিগত 211 সালে কুমিল্লা সিটি ওনার নোটিশটি পড়া শেষ হতে সময় লাগবে বোধহয় 1 মিনিট, আপনি দয়া করে 1 মিনিট বাড়িয়ে দেন। জি, না করে কুমিল্লা দক্ষিণে 3 প্রাকৃতিক পয় বর্জ্য পড়ে যায়। এতে সমগ্র প্রাণীকুল, মৎস্যকুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সরকারি কমিশন অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী এদেরকে 550 কোটি টাকা ক্ষতিপূরণ সিদ্ধান্ত হয়েছে 11 বছর আগে। ইপিজেড কর্ণপাত করছে না, ইপিজেডের নিয়ন্ত্রণ কোথায় আমরা টেরও পাই না। এই ব্যাপারে আমি সুনির্দিষ্ট করে নোটিশটি সংক্ষিপ্ত করে পড়তে চাই। প্রতিকার হিসাবে কুমিল্লা সিটি কর্পোরেশন প্রাকৃতিক খালে ইপিজেডের বিষাক্ত বর্জ্যের প্রভাব বন্ধ করার জন্য পরিবেশ মন্ত্রী মাননীয়, আল্লাহর ওয়াস্তায় যদি মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে একটা কিছু করেন, আমাদেরকে বাঁচান। সরকারের সিদ্ধান্ত মোতাবেক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া নিশ্চিত করেন। কুমিল্লা 65 গ্রামের উদয় হয়ে গেছে, মানুষ এখান থেকে চলে যেতে হবে। তাদের বসবাস নিশ্চিত করার জন্য ইপিজেডকে বিষাক্ত বর্জ্য প্রাকৃতিক কালে প্রভাব বন্ধ করার জন্য কার্যক্রম উনি নেবেন। ধন্যবাদ মাননীয় সদস্য। বক্তব্য রাখবেন নরসিংদী 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন। আপনার সময় 2 মিনিট। নোটিশ নম্বর 804। ধন্যবাদ। 804। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা নরসিংদীবাসী জানি যে আমাদের একটা গ্যাস ফিল্ড আছে নরসিংদীতে, কিন্তু সেই গ্যাস আমরা সারা বাংলাদেশে সরবরাহ করছি দীর্ঘ 36 বছর ধরে। 1990 সনে সেই গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়েছিল। কিন্তু আমরা নরসিংদীর 5টা কনস্টিটিউশনের, বিশেষ করে নরসিংদী 5 রায়পুরাতে 24টি ইউনিয়ন, একটা পৌরসভা, কিন্তু আমরা সেই গ্যাস থেকে বঞ্চিত আছি। যেহেতু গ্যাস আর সরবরাহ করা হয় যে রেটে, আমরা সেই রেটেই টাকা দেব। কেনই বা লম্বা লাইন করে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট বাড়িয়ে আমাদেরকে পৃথিবীর বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্যাস দিয়ে টাকা কামাই করতে হয় বা সরকারকে টাকা নিতে হয়? নিজ নিজ এলাকায় যদি গ্যাসটা দেওয়া হয়, প্রেশার লস কম হবে। আপনি যদি সিলেট থেকে ঢাকায় ট্রান্সমিশন করেন, মধ্যে অনেকগুলো স্টেশনে প্রেশার ইনক্রিজ করতে হয়, বিদ্যুৎ খরচ হয়। কাজে এইসব কিছু বিবেচনা করে আমি মনে করি যে সব জায়গায় গ্যাস ফিল্ড আছে তার আশপাশে যদি ডিমান্ড থাকে, ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড হোক, জন ডিমান্ড হোক, সেটা যদি পরিপূর্ণ করা হয় তাহলে হয়তো আমাদের ট্রান্সমিশন লস কমবে, অ্যাডিশনাল বিদ্যুৎ খরচ কমবে, লেবার চার্জ কমবে, পাশাপাশি সরকার উপকৃত হবে এবং ওই এলাকার জনগণ উপকৃত হবে। আমি আমাদের নরসিংদী রায়পুরার বুক চেড়ে অনেক গ্যাস ফিল্ড চলে গেছে, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। কাজে রায়পুরার জনগণের পক্ষে দাবি, দীর্ঘদিনের দাবি, এই রায়পুরাতে যদি গ্যাস ফিল্ড দেওয়া, গ্যাস সরবরাহ করা হয়, কারণ এখানে গ্যাস স্টেশন আছে। কাজী এই গ্যাস আমরা পাইলে সেখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল জোন করতে পারি এবং রায়পুরের জনগণ গ্যাস পেতে পারে এবং রায়পুরের জনগণ উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সময়ের উপর 2 মিনিটের বক্তব্য রাখার পর্ব এখানে শেষ হলো। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে আমি কুড়িগ্রাম 3 আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাহবুবুল আলমকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটু বসেন দয়া করে, উনি যেহেতু শুরু করেছেন আপনারটা শুনবো, একটু বসেন দয়া করে। জি।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুযায়ী মাননীয় পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমি যে নোটিশটি উপস্থাপন করতে চাই মাননীয় স্পিকার, তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী, যার উপর প্রায় ৫০ লক্ষাধিক মানুষের জীবন জীবিকা নির্ভরশীল। প্রতি বছর বর্ষায় বন্যা ও নদী ভাঙ্গন এবং শুষ্ক মৌসুমে পানির অভাবে এই অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়ে। তিস্তা মহাপরিকল্পনা ২০২০ সালের দিকে গুরুত্ব পায় এবং এর সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে প্রকল্পটি পরিকল্পনা ও অনুমোদন প্রক্রিয়া রয়েছে এবং বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে আলোচনা চলছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে। অতএব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনিকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য কুড়িগ্রাম ৩ মোহাম্মদ মাহবুবুল আলম অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশটি উত্থাপন করেছেন এবং তিনি তার নোটিশে উল্লেখ করেছেন যে তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী, যার উপর প্রায় ৫০ লক্ষাধিক মানুষের জীবন জীবিকা নির্ভরশীল। তিনি অত্যন্ত দায়িত্বশীলতার সহিত এবং সচেতনভাবে এই নোটিশটি এনেছেন মাননীয় স্পিকার। আমি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বিষয়টি এত মর্মস্পর্শী এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ বিধায় আমি এই নোটিশটির উপর ২-৪টা কথা গুরুত্ব সহকারে বলতে চাই। যে তিস্তা নদী উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার জন্য এতই যে গুরুত্বপূর্ণ, সেটা ভারত হতে বাংলাদেশের মধ্যে প্রবাহিত তিস্তা নদীর বর্তমান যে অবস্থান, এটা সম্পূর্ণভাবে একটা বিপরীতমূলক অবস্থানে দাঁড়িয়েছে মাননীয় স্পিকার, যেটাকে আমরা বলতে পারি বৈপরীত্যপূর্ণ। তিস্তা নদীর উজানে বাদ দেওয়া সহ নানা সীমাবদ্ধতার কারণে শুষ্ক মৌসুমে নদীর পানি প্রবাহ মারাত্মকভাবে কমার জন্য অনেক স্থানে পানি প্রবাহ প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে, যার ফলে তিস্তা সেচ প্রকল্প সহ কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে বর্ষা মৌসুমে উজানে অতিবৃষ্টির কারণে হঠাৎ বন্যা ও নদীভাঙ্গন সংঘটিত হয় মাননীয় স্পিকার, এবং এর ফলে বসতভিটা ও ফসলের ক্ষতির পরিমাণও ব্যাপক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে একটি সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন করেছে মাননীয় স্পিকার। প্রস্তাবিত সমীক্ষা অনুযায়ী প্রকল্পটি যদি বাস্তবায়িত হয়, তাহলে তিস্তা পাড়ের মানুষের জীবন জীবিকার উন্নয়নের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী হবে এবং নদীভাঙ্গন উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে মাননীয় স্পিকার। এর পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি সেচ সুবিধা বৃদ্ধি পাবে, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ফসলের বহুমুখীকরণ সম্ভব হবে, নদী তীরবর্তী এলাকায় অবকাঠামোগত উন্নয়ন তথা রাস্তা, সেতু, বাঁধ নির্মাণ হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দারিদ্র্য হ্রাসে সহায়ক হবে মাননীয় স্পিকার। নৌ যোগাযোগ এবং আঞ্চলিক বাণিজ্যের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। সামগ্রিকভাবে উত্তরাঞ্চলের টেকসই ও সমন্বিত আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত হবে, এই মর্মে সমীক্ষা প্রতিবেদনের মতামতে উল্লেখ রয়েছে। মাননীয় স্পিকার, দাখিলকৃত সম্ভাব্যতা সমীক্ষার কারিগরি ও আর্থিক বিষয়সমূহ বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। তিস্তা মহাপরিকল্পনায় জনগণের জন্য ইতিবাচক সকল কিছুরই বাস্তবায়নে সরকারের পক্ষ হতে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, তিস্তা মহাপরিকল্পনা শুধুমাত্র বৃহত্তর রংপুরের
নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধার শুধু 50 লক্ষ মানুষ যারা ডাইরেক্টলি অ্যাফেক্টেড হবে অথবা ওভারঅল 1 কোটির বেশি মানুষের এই বিষয় নয়। মাননীয় স্পিকার, গত বছর 17 এবং 18 ফেব্রুয়ারি মাননীয় ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়ের নেতৃত্বে একটা বিশাল পদযাত্রা হয়েছিল মাননীয় স্পিকার। এই পদযাত্রায় মাননীয় স্পিকার এই সংসদের সম্মানিত অভিভাবক মাননীয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম উপস্থিত ছিলেন। সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী মহোদয়, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সহ সরকার দলীয় অনেক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। তারা শুধু একাত্মতায় ঘোষণা করেনি, সেখানে বক্তব্য দিয়েছেন, এটার প্রয়োজনীয়তাটি কি সেটা ডিসক্রাইব করেছেন, মানুষদের সাথে থাকবেন সেটা নিশ্চয়তা দিয়েছেন এবং সবার সাথে সুর মিলিয়েছিলেন যে জাগো বাহে তিস্তা বাসাই। মাননীয় স্পিকার, এর চেয়েও বেশি সিগনিফিক্যান্ট হলো মাননীয় প্রধানমন্ত্রী 18 ফেব্রুয়ারি লন্ডন থেকে অনলাইনে সেখানে যুক্ত হয়েছিলেন, মানুষের দাবি মেনে নিয়েছিলেন এবং উনি আরো বেশি করে বলেছিলেন যে জাগো বাহে তিস্তা বাসাই, জাগো বাহে দেশ বাসাই। তার মানে হলো মাননীয় প্রধানমন্ত্রী তিস্তার এই আন্দোলনটা দেশের প্রয়োজনে কত গুরুত্বপূর্ণ সেটাকে তিনি ইন্ডোর্স করেছেন। মোর ইম্পর্টেন্টলি মাননীয় স্পিকার, 7 ফেব্রুয়ারি 2026 মাননীয় সদস্য, এটা স্টেটমেন্ট হয়ে যাচ্ছে, মেয়ার স্টেটমেন্ট। প্লিজ ডু কনসেন্ট্রেট অনলি ওয়ান কোশ্চেন প্লিজ। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, জাস্ট যে প্রশ্নটা করতে চাই মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী 7 ফেব্রুয়ারি 2026 জনসভায় বলেছেন, ক্ষমতায় গেলে আমার প্রধান কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা। মাননীয় পানি সম্পদ মন্ত্রীর কাছে আমার জানার হলো, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দ্রুত বাস্তবায়ন করার যে পরিকল্পনা, এই পরিকল্পনায় শুধুমাত্র বাংলাদেশ না মাননীয় স্পিকার, ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস ICESCR এর আমরা সিগনেটারি রাষ্ট্র, আমাদের যে অব্লিগেশন আছে এটি কত দ্রুত বাস্তবায়িত হবে মাননীয় স্পিকার? মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টি হলো, নামটাই হলো তিস্তা মহাপরিকল্পনা। বাংলাদেশ সরকারের এই বিষয়ে একটা মহাপরিকল্পনা রয়েছে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বে জাতির সামনে কমিটমেন্ট করেছেন এবং আমাদের নির্বাচনের যে একটা প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতির সঙ্গে এটা সম্পর্কিত। সুতরাং দেশের প্রয়োজনে উত্তরাঞ্চলের 50 লক্ষ মানুষের সুবিধার জন্য এই প্রকল্পটি অবশ্যই আমরা গ্রহণ করব মাননীয় স্পিকার। তবে আমাদের সমীক্ষা রয়েছে, ফিজিবিলিটি স্টাডি রয়েছে, সবকিছু মিলে আমাদেরকে সময় নিতে হবে। এই জন্য আমি আপনার মাধ্যমে এই জাতীয় সংসদকে, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, এই সময়টুকু আমাদের প্রয়োজন। মাননীয় স্পিকার, আমি আরো জানাচ্ছি, উক্ত সম্ভাব্যতা প্রতিবেদনের আলোকে PDPPP প্রিলিমিনারি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল প্রণয়ন করা হয়েছে ইতিমধ্যে, যার আর্থিক ও কারিগরি দিক পরীক্ষা নিরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। কারিগরি বিষয়সমূহ যাচাই পরবর্তী প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হবে মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। একটু আমরা তো মাঝখানে আছি, 3টা শেষ হোক, দেন মাননীয় সদস্য, আমরা একটু কোহেরেন্সিটা মেনটেন করি, দয়া করে বসুন। আর 2টা নোটিশ পরে আই উইল কাম ব্যাক টু ইউ। বসুন, থ্যাংক ইউ। আমি এখন মৌলভীবাজার 3 আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব নাসের রহমানকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি কার্যপ্রণালী বিধি 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নিম্নোক্ত বিষয়টি মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, 2007 থেকে 2008 সালে তৎকালীন সরকার দেশের 2টি জেলা কক্সবাজার ও মৌলভীবাজার জেলাকে পর্যটন জেলা হিসাবে ঘোষণা করে দেয় এবং 2 জেলায় পর্যটন সহায়ক অবকাঠামো উন্নয়নের জন্য অগ্রাধিকার স্ট্যাটাস ঘোষণা করে। বিগত আওয়ামী লীগ সরকার কক্সবাজারের পর্যটন শিল্পের জন্য আন্তর্জাতিক বিমানবন্দর, নতুন রেল লাইন, আধুনিক রেল স্টেশন, উচ্চমানের মহাসড়ক সহ হাজার হাজার কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন করেছেন। এমনকি কক্সবাজার পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেই তুলনায় অপর পর্যটন অধ্যুষিত জেলা মৌলভীবাজার জেলার জন্য কিছুই করা হয় নাই। অথচ প্রত্যেক সপ্তাহান্তের 2 দিন ও অন্যান্য লম্বা ছুটির সময় হাজার হাজার পর্যটক মৌলভীবাজারের নৈসর্গিক চা বাগান, লাউয়াছড়া ইকো পার্ক, মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত, হাকালকি হাওর সমূহের দেখার জন্য মৌলভীবাজারে আসেন। মৌলভীবাজারে আসার জন্য 5টি ট্রেন আছে, কিন্তু শ্রীমঙ্গলের জন্য নির্ধারিত সিট ট্রেন প্রতি মাত্র 15 জন, এবং এই সিট বিক্রি করার 5 সেকেন্ডের মধ্যেই 15টা সিট চলে যায়। তো ট্রেনের টিকিট পাওয়া অত্যন্ত দুষ্কর। তাই একমাত্র সড়ক পথ ছাড়া মৌলভীবাজারে যাওয়ার কোনো উপায় নাই। জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে 800 একর জমির উপর ব্রিটিশ আমলে তৈরি করা এয়ারপোর্ট আছে, যা এখন বিমান বাহিনীর নিয়ন্ত্রণে। সেখানে বিমান বাহিনী কিছু ট্রেনিং প্রদান করা হয়। পাকিস্তান আমলে এটি বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহৃত হতো, কিন্তু স্বাধীনতার পর 1972 সালে বিমানের অপ্রতুলতার কারণে বিমানবন্দরটি পরিত্যক্ত করা হয়। শমশেরনগর এয়ারপোর্টটি যশোর বিমানবন্দরের আদলে নির্মাণ করা হলে এবং বাংলাদেশ বিমান ও বেসরকারি বিমান সংস্থাগুলি এখানে যৌথভাবে সপ্তাহে অন্তত 4 দিন ফ্লাইট পরিচালনা করলে পর্যটক ছাড়াও জেলার বিপুল প্রবাসী জনসাধারণ ভীষণভাবে উপকৃত হতো। শমশেরনগর এয়ারপোর্টের রানওয়ে 6000 ফিট বা 1.8 কিলোমিটার লম্বা, যা বর্তমানে অভ্যন্তরীণ রুটে পরিচালিত বাংলাদেশ বিমানের -8 Q400 ও প্রাইভেট বিমান সংস্থাগুলি পরিচালিত ATR 72-600 বিমানগুলি এই বিমানবন্দর অনায়াসে ব্যবহার করতে পারবে। ইতিমধ্যে US বাংলা এবং এয়ার এস্ট্রা এই বিমানবন্দর ব্যবহারের প্রাথমিক ইচ্ছা পোষণ করেছে। তাই মৌলভীবাজার জেলার পর্যটক ও প্রবাসী জনগণের সুবিধার্থে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত বিমান বাহিনী এই ঘাঁটির একটি অংশে একটি ছোট বেসামরিক বিমানবন্দর স্থাপনের জন্য আমি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর উদ্দেশ্যে এই জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশটি প্রদান করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিস আফরুজা খানমকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার মাননীয় সংসদ সদস্যকে আজকের প্রস্তাবের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বিমান ঘাঁটি হিসেবে ব্যবহারের জন্য শমশেরনগর বিমানবন্দর নির্মাণ করা হয়। বর্তমানে 622 একর ভূমির উপর বিমান ঘাঁটিটি অবস্থিত। সর্বশেষ BRS জরিপে উক্ত ভূমি প্রতিরক্ষা বিভাগের অনুকূলে শমশেরনগর বিমান ঘাঁটি নামে রেকর্ডভুক্ত হয়। এই ভূমি উন্নয়ন কর প্রতিরক্ষা বিভাগ পরিশোধ করে যাচ্ছে। বিমানবন্দরটিতে বর্তমানে 6000 ফিট লম্বা রানওয়ে রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী উক্ত ভূমি বর্তমানে বিমান ঘাঁটি হিসাবে ব্যবহার করছে। উক্ত ভূমিতে বিমান বাহিনীর একটি রিক্রুটিং ট্রেনিং স্কুল, MT ট্রেনিং মেস, BAF অফিসার্স মেস, মসজিদ, BAF শাহিন কলেজ সহ বিভিন্ন অবকাঠামো ও স্থাপনা রয়েছে। উল্লেখ, উক্ত স্থানে বিমানবন্দর নির্মাণ করতে হলে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ অধ্যাদেশ 1985 এর 26 নম্বর অনুচ্ছেদ
এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন 2017-এর 4 ওই অনুযায়ী বেসামরিক বিমান চলাচল সংস্থার অধীন বা তার উপর ন্যস্ত ভূমি, ইমারত, বিমানবন্দর ও বিমান ঘাঁটি, পূর্তকাজ, যন্ত্রপাতি, কলকবজা, স্বর্ণাদি উপাদান ও স্থাপনা সহ সকল সম্পত্তি এবং দায়িত্ব বিবেচকের নিকট হস্তান্তরিত ও ন্যস্ত করতে হবে। মাননীয় স্পিকার, শমশেরনগর বিমানবন্দরটির পূর্ব প্রান্ত ভারতীয় সীমান্তের অতি সন্নিকটে অবস্থিত, তাই বিমান উড্ডয়ন ও অবতরণের সময় আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের ঝুঁকি রয়েছে। তাছাড়া বিমানবন্দরটির বিদ্যমান রানওয়ে ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা ফিক্সড উইং এয়ারক্রাফট অর্থাৎ যাত্রীবাহী বিমান উড্ডয়ন ও অবতরণের জন্য বর্তমানে উপযোগী নয়। বর্তমান বিদ্যমান রানওয়েতে শুধু হেলিকপ্টার ওঠানামার ব্যবস্থা রয়েছে। শমশেরনগর বিমানবন্দর সহ অন্যান্য বিমানবন্দর ও স্থল পোর্টগুলির বাণিজ্যিক ব্যবহার উপযোগিতা যাচাই করার জন্য অলরেডি আমরা ফিজিবিলিটি স্টাডি কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক চলমান রয়েছে এই ফিজিবিলিটি স্টাডি। বর্তমান আমাদের দেশে 3টা আন্তর্জাতিক 5টি ডোমেস্টিক বিমানবন্দর অপারেশন চলছে, চলমান রয়েছে। এছাড়া আমরা আরও নতুন 8টি বিমানবন্দরকে অপারেশনের উপযোগী করতে আমাদের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এই বিমানবন্দরগুলি ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করে অপারেশনাল করা হবে। আমার মাননীয় সংসদ সদস্যর বিমানবন্দরটা এই প্রজেক্টের মধ্যে আছে, তা আমি আশা করি আমরা, সময় লাগবে, আমাদের তো সময় দিতে হবে, কিন্তু যেটা হলো পর্যটনের ব্যাপারে যে কথাটা আছে, পর্যটনের জন্য অবশ্যই মৌলভীবাজারে আমরা স্থান রেখেছি। এটা আমরা পর্যটন হিসাবে এটাকে যাতে আরো ভালো অবস্থানে নেওয়া যায় সেদিকে কাজ করব। আর বিমানবন্দরে সেটা ফিজিবিলিটি স্টাডি হওয়ার পরে তারপরে আমরা বিবেচনায় আনবো যে কোনটা করলে দেশের জন্য ভালো হবে। আমাকে তো আর্থিক দিকটাও চিন্তা ভাবনা করে সবকিছু মিলিয়ে কাজ করতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। মাননীয় সদস্য জনাব নাসির রহমান, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আমি বিনয়ের সঙ্গে তার সাথে একটু ডিসএগ্রি করতে চাই। এবং এখানে দেখা যাচ্ছে যে বিমান বাহিনী থেকে ওনাকে বোধহয় কিছু ইনপুট দেওয়া হয়েছে, যেটা এখানে উনি উল্লেখ করেছেন যে বিমানবন্দরটি ভারতের কাছাকাছি, এই জন্য বিমান চলাচলে আছে, ডেঞ্জার আছে। মাননীয় স্পিকার, পাকিস্তান আমলে 1948 সাল থেকে 1971 সাল পর্যন্ত যে পাকিস্তানের সাথে ভারতের চরম বৈরী সম্পর্ক ছিল, সেই সময় প্রতিদিন পিআইএ ফ্লাইট এই শমশেরনগর এয়ারপোর্টে পরিচালনা হতো। সেখানে তখন তো বিমানে বা এয়ারপোর্টের বা ইন্ডিয়ার বর্ডারের কাছে এটা কোনো ছিল না। এবং মাননীয় স্পিকার, আপনি হয়তো জানেন আগরতলা এয়ারপোর্টটি একেবারে বাংলাদেশের বর্ডারের উপরে, একেবারে বর্ডারের লাইনের সাথে, একেবারে রানওয়ের এক মাথা বর্ডারের সাথে লাগানো। এমনকি ওদের যে লাইট পোস্টগুলি পরবর্তীতে হাসিনা সরকারের সময় বাংলাদেশের জায়গা থেকে করে নিয়ে লাইট পোস্টগুলি লাগানো হয়েছে। তো বিমান বাহিনী থেকে ওনাকে যে ইনপুটটা দিয়েছে এটা কিন্তু সঠিক না, যে এটা ইন্ডিয়ার কাছাকাছি আছে এবং পাকিস্তান আমলে তো এটা ব্যবহৃত হয়েছে, 1 নম্বর। 2 নম্বর হলো ওখানে জমি হলো মোট 804 একর। মাননীয় সদস্য, দয়া করে সরাসরি একটা প্রশ্ন করে ফেলেন, স্টেটমেন্টে না যায়। আমি প্রশ্ন আসছি, ওনাকে কিছু জিনিসটা আমাকে একটুখানি করতে হবে যে 804 একরের মধ্যে বিমান বাহিনীর কাছে আছে 622 একর। তো বাকি জমিগুলি কোথায়? বাকি আর বিমান বন্দর স্থাপন করার জন্য তো এত বড় জায়গা প্রয়োজন নাই। আমি মাননীয় মন্ত্রীকে করতে চাই যে সময়ের ব্যাপার, এখানে সময় নাই। সময় যদি দেন, আমাদের মৌলভীবাজারে পৌঁছানোর মতন একমাত্র সড়কপথ যেটা এখন আপনার 6 লাইন সুপার হাইওয়ের কাজ চলছে, সেখানেও এখন 4 ঘন্টা রাস্তা 6 ঘন্টা 7 ঘন্টা লাগে। তো এই বিমানবন্দরটা ওনারা যদি একটু দেখেন, যেহেতু রানওয়ে অলরেডি এক্সিস্ট করে, সেটা একটু প্রায়োরিটি বেসিসে মাননীয় মন্ত্রী এটাকে করতে পারেন কিনা আমি ওনাকে সনির্ভর অনুরোধ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী,
উনি প্রশ্ন করেছেন যে একটু তাড়াতাড়ি করা যায় কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আর আমার মাননীয় সংসদ সদস্য তাড়াতাড়ি করতে বলছে। তাড়াতাড়ি তো আমরা চাবই, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো চাচ্ছেন যে যে কোনো কাজ যাতে আমরা তাড়াতাড়ি করতে পারি। তো সব কাজেরই একটা সময় সীমা থাকতে হয়, সেইভাবে আমরা করে যত দ্রুত করা যায় চেষ্টা করব। আর প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে, কোনো কাজ করতে গেলে হঠাৎ করে কোনো কাজই সম্পূর্ণ করা সম্ভব হয় না। ফিজিবিলিটি স্টাডিটা মোস্ট ইম্পর্টেন্ট। সময়ের পরিবর্তন আসে, এক সময় বিগত 40 বছর আগে কি হয়েছে আর এখন যদি আমি সেটার সাথে কম্পেয়ার করি, সেটা কিন্তু সম্ভব না। সময়ের পরিবর্তনে অনেক কিছু চিন্তা ভাবনা করে জনস্বার্থের দিকে তাকিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যাতে শমশেরনগর এয়ারপোর্ট দ্রুত আমার মাননীয় সংসদ সদস্যের ইচ্ছা মতো দ্রুত করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। আমি এখন নীলফামারী 3 আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ওবায়দুল্লাহ সালাফিকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কার্যপ্রণালী বিধি 71 অনুসারে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমার প্রস্তাবটি উত্থাপন করছি। আমার প্রস্তাব, আমার নির্বাচনী এলাকা 14 নীলফামারী 3 জলঢাকা উপজেলা উত্তর জনপদের একটি খাদ্য উদ্বৃত্ত উপজেলা। পাশাপাশি নীলফামারী জেলা সহ রংপুর বিভাগ কৃষি নির্ভরশীল অঞ্চল। সারা বছর এই অঞ্চলে প্রচুর পরিমাণে উক্ত ফসলগুলো উৎপন্ন হয়, যেমন ধান, পাট, আলু, গম, ভুট্টা, আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, সবজি, বাদাম, সয়াবিন, সরিষা ইত্যাদি। এই অঞ্চলের কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান এবং সুলভ মূল্যে সার, বীজ, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি সরবরাহ করলে রংপুর বিভাগের উৎপাদিত ফসল দিয়ে দেশের অধিকাংশ চাহিদা পূরণ করা সম্ভব হবে। অপরদিকে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা ও সংরক্ষণাগার নির্মিত হলে চাল, ডাল, গম, সরিষা, পেঁয়াজ, সয়াবিন ইত্যাদির আমদানি করতে হবে না। ফলে কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি এবং উত্তর অঞ্চলের মানুষের রাজধানী কেন্দ্রিক মুখাপেক্ষিতা কমে যাবে। এমতাবস্থায় উত্তরবঙ্গের কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান সহ সুলভ মূল্যে সার, বীজ, কীটনাশক, ঔষধ ও কৃষি যন্ত্রপাতি সরবরাহের জন্য মাননীয় মন্ত্রী ব্যবস্থা গ্রহণ করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুর রশিদকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে, একই সাথে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। মাননীয় স্পিকার, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষির উন্নতি হলে দেশের উন্নতি হবে, কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে, কৃষকের অর্থনীতির উন্নতি হলে দেশের অর্থনৈতিক উন্নতি হবে। এই চিন্তা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলেই সর্বপ্রথম বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। মাননীয় স্পিকার, 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মরহুম বেগম খালেদা জিয়ায় সর্বপ্রথম কৃষকের 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিলেন। মাননীয় স্পিকার, তারই ধারাবাহিকতায় আজকের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনের আগে থেকে স্লোগান ধরেছিলেন, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই অঙ্গীকার কৃষকের সাথে উনি অঙ্গীকার করেছিলেন কৃষিকে এগিয়ে নিয়ে যাবেন। এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। এতে সরকারের ব্যয় হয়েছে 1,550 কোটি টাকা। মাননীয় স্পিকার, উপকৃত হয়েছে 12 লক্ষ কৃষক।
মাননীয় স্পিকার, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী ইস্তাহার হলো উত্তর অঞ্চলে একটি কৃষি পণ্য রপ্তানি অঞ্চল প্রতিষ্ঠা করা। ধন্যবাদ মাননীয় স্পিকার আমার আজকের সংসদ সদস্যকে। আবারও জানাচ্ছি, সরকার যা চিন্তা করছে মাননীয় সংসদ সদস্য তাই চিন্তা করছে। উত্তরাঞ্চল নিঃসন্দেহে কৃষি উৎপাদনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা। এদেশ 12 মাসি ফসলের দেশ। এই সরকার বিশ্বাস করে আমাদের অর্থনীতিকে যদি চাঙ্গা করতে হয়, এদেশে 12 মাসে 13 ফসল হয়, এগ্রিকালচারকেই যদি রপ্তানিমুখী করা সম্ভব হয়, তাহলে দ্রুততম সময়ে শক্তিশালীভাবে এদেশের অর্থনীতিকে গড়ে তোলা সম্ভব হবে। যার কারণে উত্তরাঞ্চলে একটি কৃষি পণ্য রপ্তানি অঞ্চল প্রতিষ্ঠা করার লক্ষ্যে এরই মধ্যে সরকার বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে। মাননীয় স্পিকার, এরই মধ্যে সরকার কর্তৃক উত্তরাঞ্চলে গৃহীত উল্লেখযোগ্য কার্যক্রমগুলি নিম্নরূপ। আমি বিশ্বাস করি এই সম্পূর্ণ উত্তরটি জানার পর মাননীয় সংসদ সদস্য অবশ্যই খুশি হবেন। মাননীয় স্পিকার, এরই মধ্যে কৃষকদের উন্নয়নের জন্য 24-25 অর্থ বছরে ডাল, তৈলবীজ, মশলা জাতীয় ফসল, ভুট্টা চাষে মাত্র 4% সুদে নীলফামারীতে 518 কোটি 44 লক্ষ টাকা, জলঢাকা উপজেলায় 165 কোটি 54 লক্ষ টাকা সহ সর্বমোট 683 কোটি 98 লক্ষ টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। এতে 580 জন কৃষক উপকৃত হয়েছে। মাননীয় স্পিকার, ভর্তুকি মূল্য 2025-26 অর্থ বছরে মার্চ 26 পর্যন্ত সারের ভর্তুকি দিয়েছে 16,240 কোটি টাকা। মাননীয় স্পিকার, 25-26 অর্থ বছরে শুধু ডিসেম্বর 25 পর্যন্ত সরকার প্রতি কেজি ইউরিয়ায় 36 টাকা করে, প্রতি কেজি টিএসপিতে 62 টাকা করে, প্রতি কেজি ডিএপিতে 91 টাকা করে, প্রতি কেজি এমওপিতে 32 টাকা করে ভর্তুকি দিয়েছে। মাননীয় স্পিকার, কৃষকের উন্নয়নে মার্চ 26 পর্যন্ত সরকার নির্ধারিত মূল্যে মোট নীলফামারী জেলায় 95,575 মেট্রিক টন, জলঢাকা উপজেলায় 17,307.9 মেট্রিক টন সার, ইউরিয়া, টিএসপি, ডিএপি এবং এমওপি সরবরাহ করা হয়েছে। মাননীয় স্পিকার, বীজ সরবরাহ নীলফামারী জেলায়, জলঢাকা উপজেলায় সহ উত্তরবঙ্গে 25-26 অর্থ বছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের আউশ, বড়, গম, আলু, ভুট্টা, সরিষা, সয়াবিন, মাসকলাই, সবজি ইত্যাদি 15,604 মেট্রিক টন বীজ সরবরাহ করা হয়েছে। কৃষি প্রণোদনা 25-26 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উত্তরবঙ্গে 8টি জেলায় সার, বীজ ইত্যাদি বাবদ 57 কোটি 45 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এতে 4,40,227 জন কৃষক উপকৃত হয়েছে। মাননীয় স্পিকার, একই সাথে কীটনাশক নীলফামারী জেলায় 1,550 জন এবং জলঢাকা উপজেলায় 952 জন
খুচরা ও পাইকারি বালাইনাশক বিক্রেতার মাধ্যমে নিরাপদ ও মানসম্মত বালাইনাশক সরবরাহ করা হচ্ছে। মাননীয় স্পিকার, কৃষি যন্ত্রপাতি সরবরাহ, ওনার প্রশ্নের মধ্যে এই জিনিসটা ছিল। কৃষি উন্নয়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই পর্যন্ত ভর্তুকি মূল্যে নীলফামারী জেলায় 1122টি, জলঢাকা উপজেলায় 184টি সহ 1306টি কৃষি যন্ত্রপাতি এর মধ্যে বিতরণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি যদি উপজেলা ওয়াইজ বলি বা জেলার ভিতরে, নীলফামারী জেলায় সর্বমোট কম্বাইন্ড হারভেস্টার দেওয়া হয়েছে 67টি, শুধু জলঢাকা উপজেলা দেওয়া হয়েছে 60টি। রিফার পুরা উপজেলায়, নীলফামারী উপজেলা দেওয়া হয়েছে 156টি, জলঢাকা উপজেলায়, শুধু জলঢাকা উপজেলা দেওয়া হয়েছে 32টি। রাইস ট্রান্সপ্লান্টার পুরো উপজেলায় 154টি, জলঢাকা উপজেলায় 29টি। রিফাইন্ড বাইন্ডার উপজেলাতে শুধু জেলাতে একটি দেওয়া হয়েছে। পাওয়ার থ্রেসার পুরো উপজেলায় 467টি, শুধু জলঢাকা উপজেলায় মাননীয় স্পিকার 80টি। পটেটো ডিগার নীলফামারী উপজেলায় 5টি, মেজ সেলার নীলফামারী উপজেলায় 180টি, জলঢাকা উপজেলায় 4টি। মাননীয় স্পিকার, পাওয়ার স্প্রেয়ার পুরো উপজেলায় 92টি, জলঢাকা উপজেলায় 32টি। এইভাবে যদি বলি, বিভিন্ন মেশিনারি ডিসকাউন্টের মাধ্যমে শুধু এই উপজেলায়, পুরা জেলায় দেওয়া হয়েছে 1122টি এবং এই উপজেলায় দেওয়া হয়েছে 184টি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব ওবায়দুল্লাহ সালাফি, আপনি এই বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন, দয়া করে একটি, প্লিজ। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি তথ্যবহুল উত্তর দানের জন্য। মাননীয় স্পিকার, যে মুহূর্তে দাঁড়িয়ে আমি আজকে প্রশ্ন করছি, সেই মুহূর্তে আমার এলাকার কৃষক সমাজ দিশেহারা। একদিকে ডিজেল সংকট, পেট্রোল সংকট সহ সব মিলে এবং পাশাপাশি দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি। এমতো অবস্থায় মাননীয় মন্ত্রীর কাছে আমার জানার বিষয় সম্পূরক প্রশ্ন হলো যে আমার এলাকার কৃষক সমাজ দেশের চাহিদা বোঝে না, দেশের জন্য কতটুকু কি প্রয়োজন সেটি তাদের জানা নেই। এজন্য ব্যাপক ভিত্তিক যেটাতে লাভ বেশি সেটাতে তারা ব্যাপক ভিত্তিক এগিয়ে যায়। ফলে দেখা যায় ব্যাপক ভিত্তিক আলু আবাদ হয়। আবার এখন ভুট্টার মৌসুমে এত বেশি ভুট্টা উৎপাদন হচ্ছে যে তারা তো দেশের চাহিদা বোঝে না। এমতো অবস্থায় প্রতিটি শস্যের দেশের চাহিদা কত এবং আমাদের উৎপাদন ক্ষমতা কত? আমার এলাকায় এমন কোনো ফসল নাই যেটা উৎপাদন। মাননীয় সদস্য, আপনি প্রশ্ন করুন দয়া করে, নট স্টেটমেন্ট। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার জিজ্ঞাসা হলো সেটা হচ্ছে যে এলাকার যে সমস্ত চাষের জমি আছে সেই জমিগুলোতে উর্বরতার দিকে লক্ষ্য রেখে কোন জমিতে কোন ফসল অধিক পরিমাণে উৎপাদন হবে সেই সমস্ত বিষয়ে ব্লক তৈরি করে কৃষকদেরকে এই সমস্ত ফসল উৎপাদনের জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হবে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। একটা জিনিস মাননীয় স্পিকার খুব ভালো লাগছে, এই সংসদে সত্যিকারে গণতন্ত্র মজা পাইতেছি। দেশে 75% মানুষ কৃষির সাথে নির্ভর। এখানে যত সংসদ সদস্য আছেন, যারা ভোট দিয়ে জনগণ নির্বাচিত করেছে, এর ভিতরে 75% মানুষ কৃষির সাথে জড়িত। সুতরাং সংসদ সদস্যরা
বাধ্য কৃষকের নিয়ে কথা বলার জন্য। এটাই গণতন্ত্রের মজা, এটাই জনগণের ভোটে নির্বাচিত এমপিদের মজা, এটাই সম্মান। মাননীয় স্পিকার একেবারে সঠিক কথা বলেছেন, উনি একেবারে সঠিক কথা বলেছেন। কৃষক জানে না কতটুকু উৎপাদন করতে হবে, কৃষক জানে না বাজারের সাইজ কি, কৃষক জানে না কি দামে বিক্রি করতে পারবে। এই জন্যই শুরু হয়েছে মাননীয় স্পিকার কৃষি কার্ড। এ কারণে কৃষি কার্ডের আবির্ভাব হয়েছে। এই কৃষি কার্ড এমন এক কার্ড, এই কার্ডের ভিতরে মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই, এই কার্ডের মাধ্যমে এই কার্ডের সব ডাটা থাকবে। এই কার্ডের মাধ্যমে রেকর্ড থাকবে যে কৃষক তার কতটুকু জমি আছে। 5টা শ্রেণীতে কৃষি কার্ডের রেকর্ড করা হচ্ছে, বড় কৃষক থেকে প্রান্তিক কৃষক পর্যন্ত। সুতরাং আমরা বলতে পারবো, এখানে কয়েকটা প্রশ্ন উনি করেছে, চাষের জমি, আমি জানি না আমার জমিতে কি হবে, আমি জানি না আমি কি ফলাবো, ঠিক দামে বিক্রি করতে পারবো কিনা। এখানেই প্রয়োজন কৃষক কার্ডের। কারণ কৃষক কার্ড জানবে যে কত লোক কৃষিতে পটেটো ফলাবে, কত লোক ভুট্টা ফলাবে, কত লোক অন্য ফসল ফলাবে, মার্কেটের চাহিদা কি। ওই অনুযায়ী কার্ড অনুযায়ী এক সময় এসে এই কৃষকের বলবে আপনার জমি এতটুকু। প্রত্যেকটা ব্লক ওয়াইজ আমাদের কৃষি অফিসার আছে, ওই কৃষি অফিসার বলবে আপনি তো ভুট্টা ফলাবেন, এতটুকু ফলান। সারা বাংলাদেশে ভুট্টার চাহিদা এত লক্ষ হেক্টর চাষ হয়ে গেছে, আর আপনার এর জন্য এত হেক্টর বাকি আছে, এটা আপনি উৎপাদন করলে। মাননীয় মন্ত্রী সংক্ষিপ্ত করুন, অনেক বড় হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার 75% মানুষের স্বার্থ নিয়ে কথা বলছে উনি, আমি 72% মানুষের স্বার্থ নিয়ে কথা বলতেছি। মাননীয় স্পিকার এই সংসদে চালাইতে বহুত টাকা খরচ, কিন্তু মেজরিটি লোক ওই 75%। মাননীয় স্পিকার একটু সময় দেন, দেশের উপকার হইতেছে, কৃষকের উপকার হচ্ছে। এই কৃষকের অর্থনীতি শক্তিশালী হইলে, কৃষকের মেরুদণ্ড শক্তিশালী হইলে দেশের মেরুদণ্ড শক্তিশালী হবে। মাননীয় স্পিকার ধন্যবাদ। মাননীয় স্পিকার বক্তব্য যেটা আসছে সেটা হলো এই, হ্যাঁ এটার জন্যই কৃষি কার্ড। আগামী দিনে যা হবে, কৃষক কি উৎপাদন করবে কার্ডের মাধ্যমে তা কন্ট্রোল হবে, কৃষক যা উৎপাদন করবে তার বিক্রির নিশ্চয়তা থাকবে। সুতরাং কৃষক ন্যায্য মূল্য পাবে, উৎপাদন নিয়ে টেনশন করার কিছু প্রয়োজন হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। কুমিল্লা 4 জনাব আবুল হাসনাত, কুমিল্লা 4, মাইক দিচ্ছি, একটু ওয়েট করেন প্লিজ। মাননীয় স্পিকার, কোয়েশ্চন অফ প্রিভিলেজ আন্ডার রুলস 163 এবং হচ্ছে আমাদের কন্ডিশনস অফ অ্যাডমিসিবিলিটি অফ কোয়েশ্চনস অফ প্রিভিলেজের রুলস 165-এর যেই 2 আছে সেটাকে আমলে নিয়ে কোয়েশ্চন অফ প্রিভিলেজটি করছে মাননীয় স্পিকার। সেটি হচ্ছে আজকে যদি আমরা কার্যপ্রণালী দেখি, এবং এটাও আমলে নিচ্ছি, বিধি 45-এ যে তারকা চিহ্নিত প্রশ্নের ডিসক্রিপশনটা এটা আপনার উপরে আছে, এটা আমরা জানি। আপনি যদি চান সেটা লিখিত বা টেবিলে দিয়ে দিতে পারেন, সেটাও আমরা জানি। কিন্তু একটা ফাংশনাল ডেমোক্রেসির জন্য এবং এটা ফাংশনাল পার্লামেন্টের জন্য মাননীয় স্পিকার আমরা কোথায় বলবো, আমরা যদি মাননীয় মন্ত্রীদেরকে জবাবদিহিতার আন্ডারে না আনতে পারি, আমাদের কথা বলার জায়গা একদমই সীমিত, 2 মিনিট 1 মিনিট 1 মিনিট 30 সেকেন্ড দেওয়া হয়, সেই জায়গায় আমরা মাননীয় মন্ত্রীদেরকে চলমান বিভিন্ন বিষয়ে আপনার প্রশ্নের মধ্যে তাদেরকে আনি। কিন্তু আমরা দেখেছি গত 2 সপ্তাহের সেশনে আমাদের এই যে তারকা চিহ্নিত প্রশ্নগুলো সংসদের কার্যপ্রণালীতে থাকলেও সেগুলো শুধুমাত্র টেবিলে দিয়ে দেওয়া হয়, যার ফলে আমরা মন্ত্রীদেরকে আমরা প্রশ্ন করতে পারি না, এবং আমি মনে করি এটির মাধ্যমে আমার অধিকার বঞ্চিত হচ্ছে, এবং আমি সম্পূরক প্রশ্ন করতে পারি না, আমি অধিকার বঞ্চিত হচ্ছি। যেমন চলমান ঘটনায় যেটি গুরুত্বপূর্ণ, আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে। মাননীয় স্পিকার, আমরা হাসিনার আমলে দেখেছি কটূক্তি করার জন্য গ্রেফতার করা হয়, কার্টুন শেয়ার করার কারণে আমাদের চিফ হুইপ মহোদয় আমাদেরকে ইনভাইট করেছিলেন এই সংসদে, যে উনি বলেছিলেন তিমির
এবং হাঙ্গর, এটা স্যাটায়ার করে বলেছিলেন, এটা আমরাও বুঝেছি, এটা উনিও বুঝেছেন। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখজনক বিষয় হচ্ছে যে এই কার্টুনটি শেয়ার করার কারণে আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয়ের এক কর্মী মামলা করেছে 25 ধারায়। যেই মামলা 25 ধারায় যদি সংক্ষেপে বলি, আপনি মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, এক মিনিট মাননীয় স্পিকার, আমরা এমনি সুযোগ পাই না, সুযোগ দেওয়া হয় ঠিক না। আছে, আমরা কবে ট্রেজারি ব্রাঞ্চে যাব, 45 মিনিট ধরে কথা বলবো, অবশ্যই বলবো, সেদিন অবশ্যই ইনশাআল্লাহ আসবে। মাননীয় সদস্য, আপনি একটু শেষ করুন দয়া করে। জাস্ট এক মিনিট মাননীয় স্পিকার, 25 ধারায় রয়েছে, যে বিধিতে মামলা হয়েছে 25 ধারায় রয়েছে যৌন নির্যাতন করা হইলে, সংক্ষেপে বলছি, তাইলে এই ধারায় মামলা করা হবে। কিন্তু মাননীয় স্পিকারের মাননীয় হুইপ মহোদয়ের যেই মিমটি শেয়ার করা হয়েছে, সেখানে কোথায় যৌন নির্যাতন করা হয়েছে? এখানে একটা মিম শেয়ার দেওয়া হয়েছে, যেখানে দেওয়া হয়েছে তিমি মাছ সবাইকে সার্ভ করা হচ্ছে। এবং এই ধরনের মামলায় আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিরোধী দল মতকে দমন নিপীড়নের জন্য গ্রেফতার করা হচ্ছে এবং জামিনও দেওয়া হচ্ছে না। এবং এইখানে কোনো ধারায় 25 ধারায় সাইবার নিরাপত্তা যেটা আইন এই সংসদে পাশ করা হয়েছে, এই আইনে কূটনীতির জন্য বা রাজনৈতিক স্যাটায়ারের জন্য আমাদের হচ্ছে মামলা করার কোনো বিধান নাই। সেই জায়গাতে এই প্রশ্নগুলো আমরা কাদেরকে করব? যদি আমাদেরকে আমাদের এই মৌখিক প্রশ্ন উত্তর পর্বটি যদি আপনারা বাদ দিয়ে দেন, তাহলে আমরা কাদের কাছে প্রশ্ন করব? এটা একটা মনোলগ সেশন হবে, এখানে সবগুলো স্ক্রিপ্টেড থাকবে, মন্ত্রণালয় থেকে যে উত্তর রেডি করে দিবে সেটাই। আমাদের মন্ত্রীরা কাজ করছেন, পরিশ্রম করছেন, কিন্তু আমাদের সাথে তাদের যে জবাবদিহিতার যে সম্পর্কটা, এই সম্পর্কটা এই সংসদে নিশ্চিত হচ্ছে না। এবং আমি মনে করছি রুলস 163 এই বিধি অনুযায়ী আমার অধিকার বঞ্চিত করা হচ্ছে এবং অতি সত্বর এই যে মৌখিক উত্তরদানের যে কর্মসূচিটি রয়েছে সেটি রুলস অফ প্রসিজারে অন্তর্ভুক্ত করা হোক, যাতে করে আমাদের মাননীয় মন্ত্রীদেরকে আমরা জবাবদিহিতার আন্ডারে আমরা আনতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপ, একটা সেকেন্ড আমি একটু ওনাকে অ্যাড্রেস করে নিই, আপনাকে ফ্লোর দিব, একটু বসেন দয়া করে। মাননীয় সদস্য, আপনি নিশ্চয়ই জেনে এসছেন 163 and 164 এই রুলসের আন্ডারে আপনার যদি কোনো কোয়েশ্চেন অফ প্রিভিলেজেস থাকে, সেটা আপনাকে একটা নোটিশ প্রদান করতে হয়। আমি শেষ করি, একটা নোটিশ দিতে হয়, সেটা 2 ঘন্টা পূর্বে। তো আমি হয়তো বা 2 ঘন্টাটা কন্ডন করতে পারি, বাট নোটিশ ইজ এ মাস্ট। আপনি যে কোয়েশ্চেনটা এনেছেন ইজ ভেরি পার্টিনেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমরাও চাই এই সংসদ প্রাণবন্ত থাকুন, কোয়েশ্চেন আনসার জবাবদিহিতার মধ্যে থাকেন। আপনার এই যে প্রশ্নটা আছে, এটা একটা নোটিশ দিবেন, আমরা এটা ডিসকাস করব। ঠিক আছে মাননীয় সদস্য? মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের সদস্য যে কথা বলেছেন সঠিক বলেছেন। সঠিক মানে আংশিক সঠিক, আংশিক এলোমেলো আছে। আংশিক সঠিক হলো যে প্রশ্ন উত্তর পর্বের এটা একটা প্রিভিলেজ সকল সংসদ সদস্যের। কিন্তু মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি প্রপোজ করেছেন যে আমরা যেন 50 ঘন্টা আলোচনা করি রাষ্ট্রপতির ভাষণ করে। তা এখন আপনি শুনতে পারেন না, আমার কথা শুনতে পাচ্ছেন নাকি মাননীয়? তো 50 ঘন্টা আলোচনা করলে 50 ঘন্টা আলোচনা করার মধ্যে এ যাবৎ আমাদের সব মিলিয়ে 12 ঘন্টা আলোচনা হয়েছে। কাজে বাকি সময়টা আলোচনা যদি আমরা করতে চাই, মাননীয় সদস্যবৃন্দ আলোচনা করবেন, মাননীয় বিরোধী দলীয় নেতার মূল্যবান বক্তব্য রাখবেন এবং মাননীয় সংসদ নেতা মূল্যবান বক্তব্য রাখবেন এবং অন্যান্য মন্ত্রীবর্গ বক্তব্য রাখবেন। সেই সব মিলিয়ে আমি হিসেব করে দেখি যে কোনোভাবেই আমরা যদি 30 তারিখে সংসদ শেষ করি, তাহলে এই সময়ের মধ্যে সময় কভার করা যায় না। সেই কারণেই প্রশ্নটা টেবিল করা হয়। কিন্তু এটা যদি মাননীয় সদস্যবৃন্দ চান যে আর রাত 10টার মধ্যে চলুক, তাহলে আমরা সংসদের এই প্রশ্নোত্তর টেবিল করতে চাই না। আমরা নিজেরাই অ্যাকাউন্টেবল, এটা গভর্নমেন্টের যে অ্যাকাউন্টেবল, এবং সেটা আমরা নিশ্চিত করবেন সেটা আমরা চাই, আমরা আন্তরিকভাবেই চাই। কিন্তু এই সমস্যার কারণে আমরা এটা করতে পারছি না বলে আমরা দুঃখিত। যদি বলেন আপনার মাননীয় সদস্যবৃন্দ একমত হয় যে আমরা রাত 10টা পর্যন্ত চালাবো, তাহলে আমরা 2 ঘন্টা সময় পেলে এখানে আমাদের ভাইজান আমার কথা বলার সুযোগ দিন ভাই। আচ্ছা, তো সুতরাং সেটা তখন এটা করা যেতে পারে। Please allow Chief Whip to talk. Please, others member of this house. আচ্ছা, এগুলো allow করেন চিফ হুইপ সাহেবকে। মাননীয় স্পিকার, এই ধান মানতে শিবের গীত মাননীয় সদস্য আর একটা বিষয় উত্থাপন করেছেন। মাননীয় চিফ হুইপ, আমি এখানে খুব বলেছি যে 2-3টা তিমির কথা বলা হয়েছে, আর একটা 2টা হাঙ্গরের অর্ডার দিয়েছি, সবাইকে দাওয়াত করেছিলাম। এই বিষয়ে একটা কার্টুনের আকারে কোনো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি জানি এটা উঠতে পারে সংসদে, এই জন্য আমি ফাইল নিয়ে এসেছি।
আর এটা আমার টেলিফোন আছে। মাননীয় স্পিকার, এই আমি অনেকগুলা চিঠি দিয়েছি, জিডি এন্ট্রি করেছি, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আমি নিজে মানে আমার দলের লোকেরা করেছে জিডি এন্ট্রি প্রত্যেকটা থানায়। জিডি এন্ট্রিটা করা হয়েছে এই জন্য, আমি ফাইল নিয়ে এসেছি, জিডি এন্ট্রিটা হয়েছে 1/12-তে, আর 17/12 এবং 20/12/2025 জিডি এন্ট্রির টাইম এখানে আছে, এটা ফেসবুকে আছে, আমি আমার ফেসবুকে আমি লিখে দিয়েছি। এই তারিখে আমার বিরুদ্ধে এবং আমার দলের বিরুদ্ধে, আমাদের নেতাদের বিরুদ্ধে অসংখ্য কুৎসা রটনা হয়েছে, মিথ্যা এবং বিভ্রান্তিমূলক, অসম্মানমূলক, অসৌজন্যমূলক এবং কুরুচিপূর্ণ, এবং অনেক কথা বলা হয়েছে। বিশেষ করে আমাদের এখানে মন্ত্রীবর্গকে নিয়ে, তখন কেউ মন্ত্রী হয় না, এমপি হয় না, এরকম সময়। তো আমরা এটা অনুপায় হয়ে আমরা বলেছি কতগুলো ফেক আইডি থেকে এগুলো করা হয়। তা আমি অনুপায় হয়ে তখন আমি ইলেকশন কমিশনে এসেছি, চিফ নির্বাচন কমিশনে দেখা করে তার কাছেও কাগজ দিয়েছি, সেটা জানুয়ারি মাসের 1 তারিখে, আমি জানুয়ারি মাসের 6 তারিখে কাগজ দিয়েছি, দিয়ে তারপর বলছি যে আপনারা এই সব ফেক আইডি থেকে যেসব প্রচার হয় তা বন্ধ করার চেষ্টা করুন। তো এইটা হয়েছে। তারপরে এক পর্যায়ে অনুপায় হয়ে আমি রিটার্নিং অফিসারকে আমি ওই 1/6 আমি আর একটা চিঠি দিয়েছি, এগুলো রিসিভ করা কপি, সব এগুলো তো আমি দেখাচ্ছি, সবই রিসিভ করা কাগজ এখানে। এই রিসিভ করা কাগজ এগুলা মাননীয় সদস্য যেটা বলেছেন উনি সঠিক জানেন না বা জানতে পারেন না, সেই জন্য। 1 মিনিট আমার কথা শেষ করতে দেন, আপনার হাত যাওয়ার দরকার নেই, আমার কথা শেষ করি। এগুলো হওয়ার পরে চিফ হুইপ আমাকে অ্যাড্রেস করেন প্লিজ, আপনাকে অ্যাড্রেস করে কথা বলছি। এগুলো দেওয়ার পরে মাননীয় সদস্য এগুলো আমাকে অ্যাড্রেস করেন। এই সব দেওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি কোনো সুরাহা করতে পারিনি। এটা আইন শৃঙ্খলা কমিটির মিটিংও আমরা বলেছি যে যারা ফেক আইডি দিয়ে এটা করে আপনারা তাদের বের করে তাদের শাস্তি আওতায় নিয়ে আসেন অথবা কোনো একটা ব্যবস্থা করেন, কিন্তু ফাইনালি নির্বাচনের আগে আমরা করতে পারি নাই। আমি তারপর গতকালকে আমি পত্রপত্রিকা দেখেছি যে এক ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে কার্টুন আকার করে। মাননীয় স্পিকার, আমি আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় এবং পরিষ্কার করে বলতে চাই, কার্টুন আমার ব্যাপারে আঁকার কারণে কেউ যদি গ্রেপ্তার করা হয় তাকে ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনার মাধ্যমে এই সংসদে। কিন্তু এটা আমি আমার ফেসবুকে লিখে দিয়েছি, আজকে পোস্ট করেছি। কিন্তু ওই ভদ্রলোক এখন পর্যন্ত আমরা জানি না এইসব সাইবার কার্যক্রমের সাথে জড়িত কিনা, এখন পর্যন্ত আমি জানি না, আর কেউ জানতে পারে। সুতরাং ওই ভদ্রলোক যদি সাইবার কার্যক্রমে জড়িত থাকে এবং এই লোকটা সেইটাই যদি ওই লোকই হয় যে লোকটা আমি চিনি এবং সেই লোকটাই যদি এই কার্যক্রমে জড়িত হয়, তা আমি মনে করি আমাদের সকলের স্বার্থে, এই যে বিরোধী দল হোক আর সরকারি দল হোক, যে একজন মানুষের মানহানি করা, একজন মানুষের কুৎসা রচনা করা, কুরুচিপূর্ণ কোনো বক্তব্য রাখা যায় না। তো এর মধ্যে দেখা হয়েছে মাননীয় স্পিকার, একটা সাইবারের ইনফরমেশন কালেকশন করে আমরা দেখেছি বিভিন্ন পদ্ধতিতে, এই কালকে থেকে জানার পর থেকে আমরা কালেকশন করেছি, তাদের দেখেছি এক ভদ্রলোক এই হাসান নামে তার ভদ্রলোক, তিনি অনেক কিছু কার্যক্রমের সাথে জড়িত, ম্যান পাওয়ারের সাথে জড়িত, মানুষ এক্সপোর্টের সাথে জড়িত। ভাই আমার কথা শেষ করতে দেন কাইন্ডলি। আচ্ছা, এবং ইয়ের সাথে মানি লন্ডারিং সাথে জড়িত, এরকম অনেক ইনফরমেশন এখানে আছে। এটাও কতখানি সঠিক তা আমি জানি না। কাজে আমার বক্তব্য হলো, এই ভদ্রলোকই যদি সেই ভদ্রলোক হয় যিনি এই সাইবার কার্যক্রমের সাথে জড়িত, তা আমি মনে করি তার এইটা গভীরভাবে খতিয়ে দেখা উচিত সরকারের, এবং এটা পর্যালোচনা করা উচিত এটা সঠিক কিনা। যদি সঠিক হয় আমি মনে করি সেটা আইনের আওতায় আনা উচিত, যদি সঠিক না হয় তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, আরেকটু কথা শেষ করতে চাই। ওই ফেক আইডিগুলোর থেকে মাননীয় প্রধানমন্ত্রী মানে সহধর্মিনী, তার কন্যা, মাননীয় চিফ হুইপ, আমাদের তো নামাজের সময় হয়ে গেছে, একটু বসেন। হয়েছে তো, এই সকলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা হয়েছে। যদি ওই লোকটাই সেই লোকটাই হয়, তাহলে আমি মনে করি মাননীয় স্পিকার এগুলা গভীরভাবে খতিয়ে দেখা দরকার, সরকারের স্বার্থে, বিরোধী দলের স্বার্থে, সকলের স্বার্থে এবং দেশের স্বার্থে। ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিট বিরতি দেওয়া হলো। ধন্যবাদ সকলকে।